আমাদের যে মূল আলোচনা টপিক আজকে সেটা হলো রিগ্রেশন মডেল। কেমন? রিগ্রেশন মডেলটা আমরা আজকে শুরু করব। শুরুতে আমরা লিনিয়ার রিগ্রেশন মডেল দিয়ে আমরা আলোচনা শুরু করব। কেমন? একটু সেট আপ করে দিতে। হ্যাঁ, আশা করি এখন আমরা শুরু করতে পারবো। তো আমরা মূলত আজকে রিগ্রেশন মডেল নিয়ে আলোচনা করব। প্রথমে একটু আইডিয়া দিব রিগ্রেশন মডেলটা কি জিনিস। এটাকে আমরা বলবো লিনিয়ার রিগ্রেশন মডেল ও লিনিয়ার স্ট্যাটিস্টিক্যাল মডেল সংক্ষেপে বলা হয়। স্ট্যাটিস্টিক্যাল মডেল বা লিনিয়ার রিগ্রেশন মডেল। তো আমরা সাধারণত দুটো চলকের মাঝে সম্পর্ককে বিশ্লেষণ করার চেষ্টা করি। আমরা যখন থিওরি বর্ণনা করি, কোনো কিছু বর্ণনা করি, তখন আমরা দুটো জিনিসের মধ্যে লিঙ্ক করার চেষ্টা করি, সম্পর্ক স্থাপন করার চেষ্টা করি। যেমন ধরো যে যে ঠান্ডা লাগলে কাশি হবে, কেমন? এটা একটা কার্যকারণ সম্পর্ক আমরা খুঁজে বের করার চেষ্টা করি। ঠান্ডার সাথে একটা কাশির সম্পর্ক আছে, কিংবা গরমের সাথে র্যাশের সম্পর্ক আছে, শরীরে ঘামাচি উঠে সে ঘামাচির সম্পর্ক আছে। এভাবে আমরা সবকিছুর মাঝে একটা কার্যকারণ সম্পর্ক খুঁজে বের করার চেষ্টা করি। তো এই সম্পর্কটাকে ব্যাখ্যা করার জন্য আমরা সাধারণত পরিসংখ্যানে কোরিলেশন ব্যবহার করি। কোরিলেশনের মাধ্যমে আমরা সম্পর্ক ব্যবহার করি। তবে কোনটাকে ঘটাচ্ছে, কোন ভেরিয়েবলটা কোন ভেরিয়েবলকে ঘটাচ্ছে, সেই কজ ইফেক্ট রিলেশনশিপ বা কার্যকারণ যে সম্পর্ক, সেটাকে কোরিলেশন দিয়ে ব্যাখ্যা করা যায় না, বর্ণনা করা যায় না। এই যে কারণ এবং ফলাফল, কার কারণে কোনটা সৃষ্টি হচ্ছে, ঠান্ডার কারণে কাশি সৃষ্টি হচ্ছে নাকি কাশির কারণে ঠান্ডা সৃষ্টি হচ্ছে, এই যে কার্যকারণ সম্পর্ক বা কজ ইফেক্ট রিলেশনশিপ, সেটাকে ব্যাখ্যা করার জন্য আমাদের রিগ্রেশন অ্যানালাইসিসের প্রয়োজন পড়ে। তার রিগ্রেশন অ্যানালাইসিসের মূল উদ্দেশ্য হচ্ছে কেন একটা ঘটনা ঘটছে তার পিছনের কারণগুলোকে বিশ্লেষণ করা, বা কিভাবে সেই কারণগুলো একটা ঘটনা ঘটাচ্ছে বা সম্পর্কটা কিরকম। তো আমরা লিনিয়ার সম্পর্কটা ব্যাখ্যা করব, আমরা লিনিয়ার রিলেশনশিপ মাধ্যমে আমরা ব্যাখ্যা করার চেষ্টা করব এই সম্পর্কটাকে। এটা রিগ্রেশন মডেলের মাধ্যমে এটা দেখা হয় যে কতগুলো কারণের মাধ্যমে একটা ফলাফল সৃষ্টি হয়। কেমন? এটা আমরা ব্যাখ্যা করার চেষ্টা করি। তো আমরা দেখবো কিভাবে এই সম্পর্কটাকে ব্যাখ্যা করা হয়। তো সাধারণত এই লিনিয়ার স্ট্যাটিস্টিক্যাল যে মডেল, সে মডেলটাকে আমরা সাধারণত একটা এই যে কার্যকারণ সম্পর্ক যেটা বললাম, কজ ইফেক্ট রিলেশনশিপ, এটাকে আমরা একটা ইকুয়েশনের মাধ্যমে দেখানোর চেষ্টা করি, যেটাকে বলা হয় রিগ্রেশন ইকুয়েশন বলা হয়। তো এই রিগ্রেশন ইকুয়েশনটাকে আমরা সাধারণত এভাবে লিখতে পারি, y ইকুয়াল টু একটা ইকুয়েশন আকারে একটা ইন্টারসেপ্ট থাকে, মনে করো আলফা বা বিটা 0 ইন্টারসেপ্ট বিটা 1 x1, কেমন, প্লাস বিটা 2 x2, এভাবে আরো অনেকগুলো চলক থাকতে পারে, বিটা k xk। এটা একটা ইকুয়েশন। এই ইকুয়েশনটার মাধ্যমে দেখানো হচ্ছে যে এই x গুলো মাধ্যমে কিভাবে y টা নির্ধারিত হচ্ছে, x এর মান কত হলে y এর মান কত হবে, এটা আমরা এই ইকুয়েশন থেকে বলতে পারি। যদি আমরা এগুলোকে বলা হয় প্যারামিটার বলা হয়, বিটা 0 বিটা 1 এগুলোকে বলা হয় কি প্যারামিটার, বিটা 0 বিটা 1 এগুলোকে আমরা প্যারামিটার বলি, বিটা 0 বিটা 1 কে। আমাদের কাজ হলো এই প্যারামিটারগুলোর মান বের করা। বিটা 1 বিটা 2 বিটাকে এই মানগুলো এস্টিমেট করি। এখানে আরেকটা মান থাকে যেটাকে আমরা ই বলি বা এরর টার্ম বলা হয়।
আমরা এখানে দু ধরনের চলক পাবো ইকুয়েশনটার মধ্যে। একটা হচ্ছে এক্স বা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এগুলো হচ্ছে এক্স, এগুলো হচ্ছে আমাদের কজ বা কারণ, এগুলোকে আমরা কজ বলি, যে কারণে সৃষ্টি হচ্ছে। আর এই ওয়াইটাকে বলে আমরা ইফেক্ট বলি, এটাকে আমরা ফলাফল। এই ওয়াইটার সৃষ্টির কারণ হচ্ছে, মনে করো এটা হতে পারে ফর এক্সাম্পল আমাদের যে ফার্মে যে মুরগি থাকে, চিকেন থাকে, মুরগির ওজন হতে পারে এটা, কেমন? আর এটা হতে পারে খাবারের পরিমাণ বেশি হলে মুরগির ওজন বেশি হবে। কিংবা এটা এগ্রিকালচারাল প্রোডাকশন হতে পারে, এটা হতে পারে সার হতে পারে, সার বেশি হলে প্রোডাকশন বেশি হবে। এটা পানি হতে পারে, পানিগুলো প্রোডাকশন বেশি হবে, বা পানি বেশি হলে প্রোডাকশন কম হতে পারে। এই যে বিভিন্ন উপকরণ বা বিভিন্ন কারণে একটা প্রভাব সৃষ্টি হচ্ছে, এই যে সম্পর্ক, এই সম্পর্কটাকে আমরা রিগ্রেশনের মাধ্যমে বর্ণনা করার চেষ্টা করি, রিগ্রেশন ইকুয়েশনের মাধ্যমে বর্ণনা করার চেষ্টা করি। এই রিগ্রেশন ইকুয়েশনে দুই ধরনের চলক থাকে। একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, যেগুলোকে আমরা কজ বলছি, আমরা x1 x2 x3। আর একটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, বা যেটাকে আমরা ইফেক্ট বলছি আমরা। এই y এর মানটা নির্ভর করে x এর উপর নির্ভর করে। এবং কিভাবে নির্ভর করে? এই β1 β0 β2 এগুলোর উপর নির্ভর করে। এগুলো মানটার উপর নির্ভর করে সম্পর্কটা কেমন হবে, কেমন? এটা এই পার্টটাকে বলা হয়, এই পার্টটাকে বলা হয় ডিটারমিনিস্টিক রিলেশনশিপ, যেটাকে বলা হয়। এখানে কোনো প্রকার আনসার্টেনিটি নাই এখানে সম্পর্কের মধ্যে। আর আরেকটা পার্ট থাকে যেটাকে বলা হয় স্টকাস্টিক ভেরিয়েবল বা র‍্যান্ডম ভেরিয়েবল বলা হয় এটাকে। এটার মানটা আমরা জানি না, এর মানটা উপর নির্ভর করে যে ওয়াই এর মানটা কেমন হবে, কেমন? তো এই এক্স গুলো হচ্ছে আমাদের, এগুলোকে বলা হয় ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, অনেক সময় বলা হয় প্রিডিটারমাইন্ড ভেরিয়েবল, বা এগুলোকে বলা হয় নন স্টকাস্টিক ভেরিয়েবল। এক্স এর মানগুলোকে আমরা আমাদের মতো করে ঠিক করতে পারি, এক্স এর মানগুলো আমরা আমাদের খুশি মতো বা ইচ্ছা মতো করে নির্ধারণ করতে পারি। এই এক্স এর মানের উপর নির্ভর করবে ওয়াই এর মানটা কত হবে। ওয়াই এর মানটাকে আমরা নির্ধারণ করতে পারি না, আমরা এক্স এর মানটাকে নির্ধারণ করতে পারি। এক্স এর মানটা আমরা নির্ধারণ করে দেই, তারপর নির্ভর করে ওয়াই এর মানটা কত হবে। তাহলে ওয়াই এর মানটা দুটো বিষয়ের উপর নির্ভর করে, একটা হচ্ছে সেট অফ এক্সেস, এক্স এর মানগুলো কত, এবং একটা র‍্যান্ডম ভেরিয়েবল যেটা আছে ই, সেটার মানটা কত তার উপর নির্ভর করে। এক্স এর মানগুলো আমরা জানি, এক্স এর মানগুলো আমরা কন্ট্রোল করতে পারি, এক্স এর মানগুলো আমরা নির্ধারণ করতে পারি, কিন্তু ই এর মানটা আমরা জানি না। ই এর মানটা র‍্যান্ডমলি ডিটারমাইন্ড হয়, ই এর উপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নাই। কিন্তু ই এর একটা ডিস্ট্রিবিউশন আছে, ই এর একটা নরমাল ডিস্ট্রিবিউশন আছে, ই এর একটা, ই এর মানটা, ই এর যে এভারেজ মান সেটা 0 এর সমান, কেমন? ই এর যে এভারেজ ভ্যালু সেটা 0 এর সমান। 0 বেশি হতে পারে কখনো কখনো, কখনো কখনো 0 এর কমও হতে পারে। এবং ই এর যে একটা ডিস্ট্রিবিউশন আছে, সেই ডিস্ট্রিবিউশনটার যে ভ্যারিয়েন্স সেটা কনস্ট্যান্ট। ই এর ডিস্ট্রিবিউশনের যে ভ্যারিয়েন্স সেটা কনস্ট্যান্ট। এই সম্পর্কে অনেকগুলো অ্যাসাম্পশন আছে যেগুলো তোমরা আগে পড়ে এসেছো, সেই অ্যাসাম্পশনগুলো এখানে প্রযোজ্য। তো এটা একটা লিনিয়ার স্ট্যাটিস্টিক্যাল মডেল, কেমন? তো এই মডেলটাকে আমরা এটাকে ম্যাট্রিক্স হিসেবে চিন্তা করব, কেমন? এটা বিভিন্ন কনটেক্সটে অ্যাপ্লাই করা যায় এই মডেলটাকে। আমাদের কাজ হলো যে এই মডেলটাকে এস্টিমেট করা, যে কোনো রিগ্রেশন মডেলকে এস্টিমেট করা হচ্ছে মূল উদ্দেশ্য ইকোনোমেট্রিক্সের। আমরা যে ইকোনোমেট্রিক্স পড়ার মূল উদ্দেশ্য হলো কিভাবে এই প্যারামিটারগুলোকে এস্টিমেট করা যায়। প্যারামিটারগুলো না জানলে আমরা সম্পর্কটা কেমন তা বলতে পারবো না, বা এক্স এর মানের উপর কিভাবে ওয়াইটা নির্ভর করে সেটা আমরা বলতে পারবো না। সুতরাং আমাদের এই প্যারামিটারগুলো এস্টিমেট করতে হয়, β0 β1 β2 এই মানগুলো আমাদের বের করতে হয়। এটা আমাদের মূল কাজ, এটা বের করাটাই। এটাকে আমরা এস্টিমেশন বলা হয়, কেমন? তো এস্টিমেশন করার অনেকগুলো টেকনিক আছে। আমরা যে টেকনিকটা ফলো করি সেটাকে বলা হয় লিস্ট স্কয়ার এস্টিমেশন বা অর্ডিনারি লিস্ট স্কয়ার এস্টিমেশন। এটাকে অনেক সময় OLS বলে। OLS মানে অর্ডিনারি লিস্ট স্কয়ার এস্টিমেশন। তো এটাকে এস্টিমেট করতে হয় আমাদের ইকুয়েশনটাকে, β0 β1 β2 মানটা বের করতে হয়। তো বের করার জন্য আমাদের কি করতে হবে? এটাকে OLS দিয়ে আমাদের β1 β2 এই মানগুলো আমাদের বের করতে হবে। আমরা একটা एग्जांपल দিয়ে দেখাবো কিভাবে করতে হয়। তার আগে আমরা কিছু থিওরি বলি, কিছু থিওরি দিয়ে আসলে কিভাবে এস্টিমেটটা করা যায় সেটা আমরা দেখি। তো আমাদের প্রথম কাজ হবে এই ইকুয়েশনটাকে আমরা একটু সংক্ষেপে লিখতে পারি। আমরা যে ম্যাট্রিক্স শিখেছি, ম্যাট্রিক্সের মূল উদ্দেশ্য হলো ইকুয়েশনগুলোকে সংক্ষেপে সরলভাবে উপস্থাপন করা। এটা ম্যাট্রিক্সের মূল কাজ। তো আমরা দেখো এই যে এখানে একটা 1 আছে, কিছু নামে একটা 1 আছে, এখানে 1 x1 x2 x3 ইত্যাদি।
কেমন? এগুলো হচ্ছে আমাদের x। তো আমি যদি এই ইকুয়েশন থেকে আমি ইচ্ছা করলে আমি ম্যাট্রিক্সের মাধ্যমে এভাবে লিখতে পারি y x বিটা, এই পুরো অংশটুকুকে বিটা 0 থেকে বিটা x পর্যন্ত থেকে আমি x বিটা বলতে পারি প্লাস e, এভাবে লিখে যায়। কেমন? এখানে x টা হলো আমাদের x গুলো, where আমরা বলতে পারি যে x যেটা আছে সেই x টা হচ্ছে আমাদের x চলকগুলো x1 x2 এভাবে xk, set of x variables is called x matrix। এটা হলো কেমন? এটা আমাদের x matrix নাম হচ্ছে। আর বিটাটা হলো এই বিটা প্যারামিটার গুলো। বিটা হলো আমাদের বিটা 1 বিটা 2 এভাবে বিটা k। বিটাটা হলো আমাদের প্যারামিটার ভেক্টর, প্যারামিটার গুলো ভেক্টর। আর x টা হলো আমাদের যে x1 x2 x3 যে ভেরিয়েবল গুলো আছে সেগুলোর ভেক্টর। এই দুটো যদি গুণ করি আমি x কে যদি আমি b দিয়ে গুণ করি এই ইকুয়েশনটা পাওয়া যাবে। এজন্য আমরা এই পুরো ইকুয়েশন থেকে আমরা সংক্ষেপে x বিটা দিয়ে লিখেছি। কেমন? x বিটাটা হলো আমাদের এই ইকুয়েশনটা বিটা 0 বা বিটা 1 x1 প্লাস আমি ইচ্ছা করলে এটাকে বাদ দিতে পারি। যদি x1 সমান যদি 1 হয় তাহলে বিটা 1 x1 প্লাস বিটা 2 x2 প্লাস প্লাস বিটা k xk। তাহলে আমরা সংক্ষেপে ম্যাট্রিক্সের মাধ্যমে রিগ্রেশন ইকুয়েশনকে আমরা এইভাবে লিখব। কেমন? এটা এবং এটা একই জিনিস। উপরের যে বড় করে লিখেছি আমরা ইকুয়েশনটাকে, এটাকে ম্যাট্রিক্সের মাধ্যমে সংক্ষেপে আমরা y x বিটা প্লাস e এভাবে লিখব। তাহলে y x বিটা প্লাস e হলো আমাদের রিগ্রেশন ইকুয়েশন সংক্ষেপে ম্যাট্রিক্সের মাধ্যমে, যেটাকে আমরা উপরে ইলাবোরেটলি লিখেছি। আমরা এটাকে আমরা এই জায়গায় লিখেছি। কেমন? তো আমাদের কাজ হবে কি এই ইকুয়েশন থেকে এস্টিমেট করা, অর্থাৎ b এর মানটা বের করা, বিটার মানটা বের করা, প্যারামিটারের মানটা বের করা। কেমন? তো বের করার জন্য আমরা OLS টেকনিক অ্যাপ্লাই করব, অর্ডিনারি লিস্ট স্কয়ার। আমরা we apply OLS, ordinary least square to estimate beta। বিটাকে এস্টিমেট করার জন্য OLS অ্যাপ্লাই করব। OLS টা কি? OLS টা হলো একটা টেকনিক। OLS টা হলো যে আমরা যে y এবং x এর ডেটা কালেকশন করি, কেমন? আমরা যদি এখানে চিত্রের মাধ্যমে লিখি, এখানে y যদি দেই আমরা, এখানে যদি x দেই আমরা, একটা x পেলাম এখানে, কারণ অনেকগুলো x আঁকা যাবে না। তো এখানে আমি y এবং x এর যে তথ্য ডেটা কালেকশন করব, মনে করো y এর মান x এর মান যদি 5 হয়, y এর মান হবে 7 মনে করো। এটা একটা ডেটা, এটা একটা অবজারভেশন বলা হয় এটাকে। y এর মনে করো x এর মান যদি 9 হয়, y এর মান মনে করো 2, চারটা অবজারভেশনস। এভাবে আমরা অনেকগুলো অবজারভেশনস কালেকশন করি আমরা। কেমন? অনেকগুলো অবজারভেশনস কালেকশন করি। অবজারভেশন এটাকে স্ক্যাটার ডায়াগ্রাম বলা হয়, স্ক্যাটার পয়েন্ট বলা হয় এটাকে, অবজারভেশনস গুলো। তো আমাদের করতে হবে কি এই পয়েন্টগুলোর মধ্যে দিয়ে, অবজারভেশনস গুলোর মধ্যে দিয়ে একটা লাইন ড্র করতে হবে, একটা লাইন এস্টিমেট করতে হবে। আমরা একটা লাইন এস্টিমেট করার চেষ্টা করি। লাইন কেমন? লাইনটা কিভাবে এস্টিমেট করতে হবে? OLS আমাদেরকে বলে যে লাইনটাকে এমন ভাবে এস্টিমেট করতে হবে যাতে করে এই লাইন থেকে এই পয়েন্টগুলোর যে ডিসটেন্স, যেটাকে আমরা e বলি, কেমন? এটা মনে করো e1, এটা মনে করো ডিসটেন্স মনে করো e2, এটা মনে করো e3, এটা মনে করো e4। প্রত্যেকটা পয়েন্ট থেকে রিগ্রেশন লাইনের একটা ডিসটেন্স আছে, কেমন? ডিসটেন্সটাকে বলা হয় এরর বলা হয়। তো আমরা এই ডিসটেন্সটাকে আমরা স্কয়ার করি, স্কয়ার করে আমরা সবগুলো ডিসটেন্সকে সাম করি, অর্থাৎ আমরা e1 স্কয়ার প্লাস e2 স্কয়ার প্লাস প্লাস যতগুলো এররটা আছে সবগুলোকে আমরা স্কয়ার করে সাম করি। এটাকে সংক্ষেপে লেখা হয় sum of e t স্কয়ার, এভাবে লেখা হয় সংক্ষেপে। তো আমরা লাইনটাকে এমন ভাবে ফিট করার চেষ্টা করি, এমন ভাবে এস্টিমেট করার চেষ্টা করি যাতে করে এই sum of e t স্কয়ারটা মিনিমাম হয়, সর্বনিম্ন হয়। অর্থাৎ এরর sum of error স্কয়ারকে মিনিমাইজ করাই হচ্ছে OLS এর কাজ। OLS টা ইকুয়েশনটাকে এমন ভাবে এস্টিমেট করবে, অর্থাৎ b1 b2 b3 এর মানগুলো এমন ভাবে নির্ধারণ করবে যাতে করে এস্টিমেটেড লাইনটার যে ডিসটেন্স ফ্রম অল দ্য অবজারভেশনস, এগুলোর যে সাম অফ স্কয়ার সেটাকে মিনিমাইজ করা। কেমন? এটাকে মিনিমাইজ করার জন্য আমি যদি এই লাইনটা না দিয়ে আমি অন্য একটা লাইন যদি চিন্তা করি, সেখান থেকে যে এরর গুলোর যে সাম অফ স্কয়ার সেটা অনেক বড় হবে।
সুতরাং লাইনটাকে এমন ভাবে ফিট করার চেষ্টা করবে যাতে করে ওই লাইন থেকে বা ফিটেড লাইন থেকে এরর গুলোর যে সাম স্কয়ার সেটা মিনিমাম হয় সেটা। এটাই ওএলএস এর মূল উদ্দেশ্য, বা এই প্রক্রিয়ায় ওএলএসটা কি করে, ওএলএস কি করে আমাদের বিটাকে এস্টিমেট করে। এই যে আমরা সাম অফ ইটি স্কয়ার লিখলাম, কেমন সাম অফ ইটি স্কয়ারকে কিন্তু আমরা এইভাবে লিখতে পারি। দেখো ই হচ্ছে আমাদের এরর, ই হচ্ছে আমাদের প্রত্যেকটা অবজারভেশন এররটা আমরা কিভাবে লিখি, ই দিয়ে লিখি। ই1 থেকে শুরু করে মনে করি টি সংখ্যক টিটা অবজারভেশন আছে আমাদের, এটাকে আমরা ই বলছি, কেমন ই ভেক্টর। প্রত্যেকটা অবজারভেশনের জন্য এক একটা করে এরর আছে, প্রত্যেকটা অবজারভেশন এটার জন্য একটা এরর আছে, এটার জন্য একটা এরর আছে, এটার জন্য একটা এরর আছে। আমরা সংক্ষেপে এটাকে ই ভেক্টর হিসেবে লিখতে পারি। এবং ই ভেক্টরকে যদি আমি ট্রান্সপোজ করি, ট্রান্সপোজ করলে এটা রো ভেক্টর হয়ে যাবে, ই1 থেকে শুরু করে ই পর্যন্ত, তাই না? এখন যদি আমি এই ই প্রাইম কে ই দিয়ে গুণ করি, ই প্রাইম কে যদি আমি ই দিয়ে গুণ করি, ই প্রাইম কে ই দিয়ে গুণ করা হয়, তাহলে কি পাওয়া যাবে? দেখো ই1 স্কয়ার প্লাস 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 ইটি স্কয়ার পাওয়া যাবে, বা সাম অফ ইটি স্কয়ার পাওয়া যাবে, কেমন? সুতরাং আমরা এই সাম অফ এরর স্কয়ার কে আমরা ভেক্টরের মাধ্যমে লিখতে পারি। এই যে আমরা সাম অফ এরর স্কয়ার লিখলাম, এটাকে আমরা ই ভেক্টর প্রাইম ই দিয়ে লিখতে পারি। এটা আমরা যদি ই যদি একটা এরর ভেক্টর হয়, ই যদি হয় ই1 ই2 ই3 সবগুলো ভেক্টরের, সবগুলো এররের একটা ভেক্টর হয় যদি, কেমন, বা সেট হয় যদি, তাহলে আমরা কি করতে পারি, ই কে ই দিয়ে গুণ করে সাম অফ ইটি স্কয়ার পেতে পারি আমরা। তাহলে আমরা কি করতে পারি, এই যে এরর ভেক্টর, যেটা এরর ভেক্টরকে ট্রান্সপোজ করে এরর দিয়ে গুণ করলে আমরা কি পাবো, সাম অফ স্কয়ার এরর পাবো। সুতরাং আমরা কি করব, এই সাম অফ স্কয়ার এররকে আমরা মিনিমাইজ করব, এটাকে আমরা মিনিমাইজ করব, কেমন? এটাকে মিনিমাইজ করা খুব একটা ডিফিকাল্ট না, ইজি এটাকে মিনিমাইজ করা। তো আমরা এটাকে দেখব, এটাকে মিনিমাইজ করতে যে আমরা এই বি এর যে মানগুলো সেগুলো আমরা পেয়ে যাব। তাহলে আমাদের যে রিগ্রেশন ইকুয়েশন যেটা আমরা লিখলাম এখানে, এই রিগ্রেশন ইকুয়েশনটা, এই ইকুয়েশন থেকে আমরা এররের মানটা বের করি, কেমন? এই রিগ্রেশন যেটা আছে, এই রিগ্রেশন থেকে আমরা এররের মানটা বের করতে পারবো। আমরা লিখতে পারি অর, এই এররটাকে যদি আমরা একপাশে নিয়ে আসি, ই ইকুয়াল টু কি হবে, y মাইনাস x বিটা হবে, তাই না? এটা আমরা এইভাবে লিখতে পারি। সুতরাং আমরা যদি এই এররটাকে যদি ট্রান্সপোজ করি, আমরা এররটাকে এন্ড আমরা এটাকে ট্রান্সপোজ যদি করি, আমরা এররটাকে কেমন ট্রান্সপোজ করলে সেটা কি হবে, ট্রান্সপোজ করলে এটা ট্রান্সপোজ হবে কেমন, মাইনাস দুটো গুণ আকারে থাকলে দুটো চলক ট্রান্সপোজ করলে সেটা পরেরটা আগে চলে আসে, আগেরটা পরে চলে যায় ট্রান্সপোজ করলে। সুতরাং আমাদের কাজ হবে এই ই প্রাইম ই প্রাইম ই ই প্রাইম ই মানে xb মাইনাস xb প্লাস, সরি, ই প্রাইম হচ্ছে আমাদের, ই হচ্ছে আমাদের y মাইনাস x বিটা, ই হচ্ছে আমাদের y মাইনাস x বিটা, y মাইনাস x বিটা ই ই প্রাইম, কেমন? বা আমরা ইচ্ছা করলে এটাও লিখতে পারতাম সরাসরি, লিখতাও হতো, কিন্তু ই ই মানে হচ্ছে এটা আমাদের y মাইনাস x বিটা, কেমন? ই প্রাইম মাইনাস ই প্রাইম ইনটু ই। তো এটাকে আমরা এটাকে ভেঙে লিখতে পারি, যেটা আমরা এখানে লিখেছি, y প্রাইম মাইনাস বিটা প্রাইম x প্রাইম y মাইনাস x বিটা, কেমন? এখন আমরা গুণ করে দিতে পারি এটাকে, এটাও ইজি গুণ করা, y প্রাইম y মাইনাস বিটা প্রাইম x প্রাইম y minus y prime x beta plus x
একটা মিনিট সময় ঠিক তোমাদের কাছ থেকে। আচ্ছা, আমরা বলছিলাম যে এই ই প্রাইম সাথে ই কে যদি গুণ করা হয়, এই গুণটা নরমাল গুণের মতোই, ওয়াই এর সাথে এটা গুণ করব আমরা, তারপর এটার সাথে আমরা এটা গুণ করব, এটা পাওয়া যাবে, এটার সাথে এটা গুণ করলে এটা পাওয়া যাবে, এটার সাথে এটা গুণ করলে এটা পাওয়া যাবে, যে কোনো ভাবে গুণ করা না কেন এই চারটা মান পাবে এখান থেকে। এবং এখানে লক্ষ্য রাখবে যে এখানে প্রত্যেকটাই কিন্তু এগুলো কিন্তু প্রত্যেকটাই স্কেলার। এটা ওয়াইটা হচ্ছে আমাদের অবজারভেশনস অন ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আমাদের এখানে টি সংখ্যক অবজারভেশন আছে, আমাদের 1 2 3 4 টি সংখ্যক অবজারভেশনস। কেমন? অর্থাৎ ওয়াইটা যে ভেক্টর অফ অবজারভেশনস সেটা টি বাই 1 ডিমেনশনের টিটা অবজারভেশন আছে, এখানে একটা কলাম টিটা রো আছে। আমরা যখন ডাটা লিখব তখন আমরা দেখব যে এটাকে ওয়াইটা কেমন দেখায়। আর যখন আমরা এই ওয়াই কে ট্রান্সপোজ করব সেটা 1 বাই টি হয়ে যাবে। ওয়াইটা হচ্ছে টি বাই 1, আর এটাকে যখন আমরা ট্রান্সপোজ করব এটা 1 বাই টি হবে। 1 বাই টি কে টি বাই 1 এর সাথে গুণ করলে গুণফলটা 1 বাই 1 হয়ে যাবে, এটা একটা স্কেলার নাম্বার হয়ে যাবে। এভাবে এটা ডিমেনশন 1 বাই 1, এটা ডিমেনশন 1 বাই 1। তোমরা যদি টেস্ট করে দেখো দেখবে যে প্রত্যেকটা ডিমেনশন 1 বাই 1। এটা 1 বাই টি, এটা টি বাই কে, এটা কে বাই কে বাই 1, ফলে এটা ডিমেনশনটা হবে 1 বাই 1, এটা ডিমেনশন 1 বাই 1। এজন্য আমরা যদি 1 বাই 1 ডিমেনশনে হয় তাহলে আমরা এই দুটো জিনিসকে আমরা যোগ করতে পারবো। দুটো জিনিসকে আমরা যোগ করে আমরা লিখতে পারবো এটাকে y প্রাইম y মাইনাস 2, যে কোনো ভাবে লিখতে পারবে এটাকে 2 বিটা প্রাইম x প্রাইম y লিখতে পারো, অথবা 2 y প্রাইম x বিটা লিখতে পারো, এটাকে যে কোনো ভাবে লেখা যাবে এটাকে, প্লাস বিটা প্রাইম x প্রাইম x বিটা। তাহলে আমরা এই দুটোকে যোগ করে এটা লিখলাম। এটা হলো আমাদের কি সাম অফ এরর স্কয়ার ফর্মুলা অনুযায়ী বা থিওরি অনুযায়ী, যেটাকে আমরা গ্রাফিক্যাল একটু আগে খুব সহজে দেখেছি। এখন আমরা এটাকে ফর্মুলা দিয়ে লিখছি। আমরা রিগ্রেশন ইকুয়েশন থেকে আমরা এরর বের করে এররটাকে ট্রান্সপোজ করে এরর দিয়ে গুণ করে, যেটাকে বলা হচ্ছে কি সাম অফ এরর স্কয়ার। কেমন? সাম অফ এরর স্কয়ার ইকুয়েশনটা কত? এটা হলো সাম অফ এরর স্কয়ারের ইকুয়েশন। তো আমাদের কাজ হলো এই সাম অফ এরর স্কয়ারকে মিনিমাইজ করা, মানে এটাকে মিনিমাইজ করতে হবে, এই ফাংশনটাকে মিনিমাইজ করতে হবে। যে কোনো ফাংশনকে মিনিমাইজ করার জন্য আমরা কি করি, ওটাকে আমরা ডিফারেন্সিয়েশন করি। যে কোনো ফাংশনকে মিনিমাইজ করার জন্য ফাংশনটাকে আমাদের ডিফারেন্সিয়েশন করতে হয়। ডিফারেন্সিয়েশন করে সেই ডিফারেন্সিয়েশনের মানটাকে শূন্যের সমান ধরতে হয়। শূন্যের সমান ধরে আমাদের সেটাকে সলভ করতে হয়। সলভ করলে আমরা মিনিমাইজেশন করে সেই ভ্যালুটা আমরা পেয়ে যাই আমরা, কেমন? বা অপটিমাল ভ্যালুটা আমরা পেয়ে যাই। তাহলে এটাকে আমরা কি করব, মিনিমাইজ করব।
মিনিমাইজ সাম অফ এরর সেটকে আমরা মিনিমাইজ করব এটাকে আমরা, কেমন? মিনিমাইজ করার জন্য আমাদের কি করতে হয়, এটাকে ডিফারেনশিয়েট করতে হয় আমাদের টু মিনিমাইজ ই প্রাইম ই, আমরা এটাকে ডিফারেনশিয়েট করি আমরা ই প্রাইম ই কে আমরা কার রেসপেক্টে ডিফারেনশিয়েট করি, যেটা মান আমরা বের করতে চাই, আমরা বি এর মানটা বের করতে চাই আমরা, এজন্য এটাকে বিটার রেসপেক্টে আমাদের ডিফারেনশিয়েট করতে হবে। এই ইকুয়েশনটাকে, যে ইকুয়েশনটা বের করলাম সেটাকে আমরা বিটার রেসপেক্টে, আমরা বিটার ভেক্টর রেসপেক্টে আমরা ডিফারেনশিয়েট করব এটাকে y প্রাইম y minus 2 beta prime x prime y plus beta prime x prime x beta, ঠিক আছে? এখন আমরা গত ক্লাসে যে ম্যাট্রিক্সের রুলগুলো শিখেছিলাম সেই রুলগুলো আমরা এখানে অ্যাপ্লাই করব, কেমন? তো আমরা জানি যে যেহেতু এখানে কোনো বিটা নাই, এটা ডিফারেন্সিয়েশন 0 হবে, কেমন? এখানে দেখো বিটা প্রাইম একটা আছে এখানে, এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি আমরা কি পাবো? দেখো এটা কিন্তু চলক, বিটাটা হচ্ছে, আর বিটার সাথে যেটা আছে সেটা হচ্ছে কনস্ট্যান্ট। সুতরাং আমরা এখানে এটাকে ডিফারেন্সিয়েট করলে বিটার রেসপেক্টে শুধুমাত্র আমরা x প্রাইম y পাবো এখানে আমরা, কেমন? এটা হচ্ছে আমাদের কোএফিশিয়েন্ট অফ বিটা, এটা আমাদের থাকবে এখানে। আর এখানে আমরা পাবো প্লাস, এটা কিন্তু আমরা ডিফারেন্সিয়েট করি, এটা কিন্তু আমাদের কোএফিশিয়েন্ট অফ বিটা, কেমন? আমরা যে কোয়াড্রেটিক ফর্ম পড়েছিলাম গত ক্লাসে, যে রুলটা শিখেছিলাম আমরা, এখানে একটা রুল শিখেছিলাম আমরা যে x প্রাইম a x, এটাকে যদি ডিফারেন্সিয়েট করা হয় x এর রেসপেক্টে আমরা কি পাই? আমরা 2ax পাই আমরা ডিফারেন্সিয়েট করে। এই রুলটা আমরা গত ক্লাসে দেখিয়েছিলাম। ঠিক একই ভাবে এখানে x মানে বিটার সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েট করছি, এটা x এর মতো কাজ করছে এখানে, আর এটা হচ্ছে কনস্ট্যান্ট বা a এর মতো কাজ করছে, x প্রাইম x টা এটা কনস্ট্যান্ট। সুতরাং আমি যদি এটাকে ডিফারেন্সিয়েট করি এই কোয়াড্রেটিক ফর্মটাকে, আমরা কি পাবো? 2 a মানে হচ্ছে x প্রাইম x বিটা, ঠিক আছে? তো আমি যদি এটাকে ডিফারেন্সিয়েট করি, এটা একটা কোয়াড্রেটিক ফর্ম যেখানে x এর কাজটা পালন করছে বিটা এবং a এর কাজটা পালন করছে x প্রাইম x, তাহলে আমি 2a a মানে হচ্ছে x প্রাইম x, 2a আর এটা হচ্ছে b বিটা, এই চলকটার সাথে আমরা ডিফারেন্সিয়েট করছি সেটা। আমাদের কি করতে হবে? এই ইকুয়েশনটার মানটা শূন্যের সমান ধরতে হবে অপটিমাইজেশন করার জন্য বা মিনিমাইজেশন করার জন্য আমাদের এই ডিফারেন্সিয়েশনের ভ্যালুটা শূন্যের সমান ধরতে হবে। এবং আমরা যদি এই ইকুয়েশনটাকে সলভ করি আমরা অর লিখতে পারি, যদি আমরা এটাকে ওপাশে নিয়ে যাই আমরা লিখব 2 x প্রাইম x বিটা ইকুয়াল টু, সরি এখানে একটা 2 ছিল, এটা আমরা ভুলে দিয়ে দিই, এটা এটা 2 আছে এখানে, ওপাশে নিয়ে গেলে 2 x প্রাইম y, দুটো 2 কাটা যাবে এখানে, কাটা যে এখানে আমরা লিখতে পারি, আমি যদি এই x প্রাইম x এটাকে ওপাশে নিয়ে যাই তাহলে আমরা লিখতে পারি যে আমি এখানে কিছু অংশ মুছে ফেলে নিচের অংশ টু গেট সাম স্পেস, তো এটা বিভিন্ন ভাবে করা যায়। আমি যদি এখানে x প্রাইম x টাকে ওপাশে নিয়ে যাই, আমি এখানে লিখতে পারি therefore বিটা ইকুয়াল টু x প্রাইম x, এটা ওপাশে নিয়ে গেলে ইনভার্স হয়ে যাবে, কেমন? ইনটু x প্রাইম y, এটা হলো আমাদের বিটার এস্টিমেটেড ভ্যালু বা ওয়াইলেস এস্টিমেশন অফ বিটা। দেখো ম্যাট্রিক্সের মাধ্যমে আমরা কত সহজে এস্টিমেশন করতে পারি, যেটা আমরা যদি অন্যভাবে করতাম, ম্যাট্রিক্সের মাধ্যমে না করে যদি অন্যভাবে করার চেষ্টা করা হতো, এটা খুব ডিফিকাল্ট একটা কাজ হতো, যেটা তোমরা আগে করেছো। তো ম্যাট্রিক্সের মাধ্যমে যদি আমরা নিয়ে আসতে পারি ইকুয়েশনটাকে, তাহলে এটাকে অনেক সহজে, একটু প্রথমে ম্যাট্রিক্সটা বুঝতে একটু অসুবিধা হয়, একটু ধরে ফেলতে পারলে ম্যাট্রিক্সটা কাজগুলো অনেক ইজি হয়ে যায়, অনেক কঠিন কঠিন কাজ করা যায়, সহজে করা যায়, সুন্দরভাবে করা যায়। সুতরাং আমরা কি করেছি, এখানে অনেকগুলো চলক থাকলে, অনেকগুলো x আছে, একটা y আছে, সেক্ষেত্রে যে x এর সাথে যে বিটা গুলো আছে, প্যারামিটার গুলো আছে, সেই প্যারামিটার গুলো এস্টিমেট করার জন্য আমাকে কি করতে হবে? এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে। এটাকে বলা হয় ওয়াইলেস এস্টিমেট বলা হয় এটাকে, কেমন? ওয়াইলেস এস্টিমেট অফ বিটা, এটাকে অনেক সময় b দিয়ে লেখা হয়, এটাকে যেহেতু এটা এস্টিমেটেড ভ্যালু সেই কারণে এটাকে বিটা দিয়ে না লিখে এটাকে b দিয়ে লেখা হয়। এটা একটা এস্টিমেটেড ভ্যালু, বিটাটা হচ্ছে প্যারামিটার, যেটা পপুলেশন ভ্যালু, কেমন? এটা রিগ্রেশন ইকুয়েশনে যেটা আছে, আর স্যাম্পল থেকে যেটা আমরা এস্টিমেট করব সেটাকে b দিয়ে ডাকা হয়, সেটাকে বা ওয়াইলেস এস্টিমেট বলা হয়। তাহলে আমরা যে এই ইকুয়েশনটা একটু আগে লিখলাম, কেমন?
y equal to beta 1 x1 plus beta 2 x2 plus beta 3 x3 এভাবে আমরা লিখলাম যে ওই ইকুয়েশনে আমাদের কাজ হলো এস্টিমেট করার জন্য আমাদের ডেটা কালেকশন করতে হয়। তো আমরা যে ইকুয়েশনটা লিখলাম একটু আগে কিন্তু আবার তোমাদের রিমাইন্ডারের জন্য লিখি আমরা কিভাবে এস্টিমেটটা করা যায় ইকুয়েশনকে, সেটা আমরা এইভাবে দেখতে পারো যে আমরা ম্যাট্রিক্স এভাবে লিখেছি y equal to x beta plus e, কেমন? এটাকে ইলাবোরেট করে লিখলে আমরা এইভাবে লিখতে পারি, কেমন? or y equal to beta 1 x1, beta 1 মানে 1, x1 মানে 1 plus beta 2 x2, এভাবে অনেকগুলো beta k x k plus e, এটাকে আমরা ভেঙে যদি লিখি এভাবে লিখি ম্যাট্রিক্সের মধ্যে এভাবে লিখতে পারি। তো আমরা এই ইকুয়েশনের বিটাগুলোকে আমাদের এস্টিমেট করতে হয়। বিটাগুলো এস্টিমেট করার জন্য আমরা কি করি, এই y মনে করো কনসাম্পশন এক্সপেন্ডিচার, কেমন? x মনে করো ইনকাম, এটা মনে করো ফ্যামিলি সাইজ, এটা মনে করো কোন এরিয়ায় পাস করে, এগুলোর উপর নির্ভর করে কনসাম্পশনটা কত হবে, তার ভোগটা কত হবে। আমরা ডাটাগুলো কালেকশন করি, মনে করো আমরা ডাটা কালেকশন করি y এর উপর ডাটা কালেকশন করি, মনে করো কনসাম্পশন 5000 টাকা, 4000 টাকা, 3000 টাকা, 2000 টাকা, এভাবে ডাটা কালেকশন করি আমরা। চারটা ডাটা কালেকশন করলাম, এখানে আমরা বেশি কালেকশন করতে পারি। ঠিক একইভাবে এখানে x এর ডাটাগুলো কালেকশন করি আমরা। x1 হচ্ছে 1 সব সময়, এটাকে বলা হয় কনস্ট্যান্ট বলা হয় x1 টাকে। এটা মনে করো ইনকাম মনে করো 7000 টাকা, 6000 টাকা, এখানে মনে করো 5000 টাকা, এখানে মনে করো 4000 টাকা ইনকাম, কেমন? এটা মনে করো ফ্যামিলি সাইজ, একটা মনে করো ফ্যামিলি সাইজ 6, ফ্যামিলি সাইজ 4, 3, 5 মনে করো, কেমন? এটা x1, এটা x2, এটা x3। তো ডেটাগুলো আমরা কালেকশন করি, আমরা কি জন্য কালেকশন করি? বিটাগুলোকে এস্টিমেট করার জন্য কালেকশন করি আমরা। বিটাগুলো এখানে আছে, বিটাগুলো কেমন? বিটাগুলো বিটা 1, বিটা 2, বিটা 3। বিটা 1টা এটার সাথে আছে, বিটা 2টা এটার সাথে আছে, বিটা 3 এটার সাথে আছে, প্লাস একটা এরর টার্ম আছে। এটা আমরা মাথা কামাই না, এরর টার্মটা এটা আমরা র্যান্ডম হিসেবে ধরে নিই। আমরা প্রত্যেকটা অবজেক্টের সাথে একটা করে এরর আছে, e1 e2 e3 e4। তার প্রত্যেকটা রো হলো একটা অবজারভেশন, প্রত্যেকটা রো হলো, প্রত্যেকটা কলাম হলো একটা ভেরিয়েবল। এটা হলো আমাদের y ভেরিয়েবল, এটা হলো আমাদের x1 ভেরিয়েবল, x2 ভেরিয়েবল, x3 ভেরিয়েবল, আর এগুলো হচ্ছে আমাদের প্যারামিটার গুলো, আর এটা হচ্ছে আমাদের এরর টার্ম। তো এটাকে আমরা y দিয়ে লিখি, এটাকে আমরা x ম্যাট্রিক্স বলি, এটাকে আমরা y ভেক্টর বলি। y ভেক্টর হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, কেমন? তো আমরা যদি এখানে বিটা 1, বিটা 2, বিটা 3 এগুলো এস্টিমেট করতে চাই যদি আমরা, কেমন? আমরা খুব সহজে সেটা করতে পারি। আরো কিছু ডেটা বেশি ডেটা লাগে আমাদের। আমি যদি একটু তোমাদের কম্পিউটারের মাধ্যমে এটা দেখাতে চাই, এক্সেল এর মাধ্যমে কিভাবে এস্টিমেশনটা করা যায়, তাহলে দেখো আমি একটু যদি তোমাদের শেয়ারিং করে দেখাতে পারি, দেখানো যায় কিনা তোমাদেরকে। এক্সেল শীট ওপেন করলাম, তোমাদের সাথে শেয়ার করলাম এক্সেল শীট। তো আমরা সাধারণত ডেটা কালেকশন করি, কেমন? মনে করো আমি কিছু ডেটা, এখানে আমি কিছু ডেটা কালেকশন করলাম, মনে করো এটা মনে করো y, কেমন? এটা মনে করো x1, এটা মনে করো x2। আমি কিছু ডেটা কালেকশন করলাম, এখানে y এর মানগুলো দেওয়া হলো, এটা আমাদের y, আর এটা x1, এটা x2। আমি কিছু ডেটা কালেকশন করলাম, আরো ডেটা কালেকশন করা যায়, x3 x4 আরো কালেকশন করা যায়। আমি এটা সংক্ষেপে দেখানোর জন্য আমি এটা এভাবে করলাম। তো আমরা এখানে আমাদের x1 এর সাথে একটা বিটা 1 আছে, যেটা আমাদের এস্টিমেট করতে হবে, x2 এর সাথে একটা বিটা 2 আছে, এটা আমাদের এস্টিমেট করতে হবে এই ডেটাগুলো থেকে। আমরা কিভাবে এস্টিমেট করব? আমরা ফর্মুলা জানি, ফর্মুলাটা হলো কি, বিটার মানটা হলো x প্রাইম x ইনভার্স x প্রাইম y। তাহলে আমরা প্রথমে যদি x প্রাইম x বের করি, যদি আমরা, কেমন? x প্রাইম x মানে মনে করো আমি এটার নাম দিলাম y, এটার নাম দিলাম আমি কি, এটা সিলেকশন করে এটা আমরা এখানে নাম দিতে পারি, এটার নাম দিলাম y, কেমন? এটা y দেওয়া আছে, আমি কাজটা করেছি y। আর এই অংশটুকুর নাম দিলাম আমরা, এটার নাম দিলাম, এই রেঞ্জটুকুর নাম দিলাম আমরা x, কেমন? x নাম দিয়েছি, এখানে ক্যাপিটাল x নাম দিয়েছি এটার আমি। তো আমাদের দুটো জিনিস লাগবে বিটা এস্টিমেট করার জন্য, একটা হচ্ছে x প্রাইম
এক্স ইনভার্স, মনে করো আমি এক্স প্রাইম এক্স বের করছি, আমি এক্স প্রাইম এক্স আমি এটার নাম দেবো কিভাবে, মনে করো এক্স, আমি এক্স এক্স দিচ্ছি এটার নাম, কেমন এক্স 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 হচ্ছে যদি আমি এক্স এর সাথে ট্রান্সপোজ করে এক্স কে গুণ করি, দেখো এক্স এর ডিমেনশন কত, এক্স এর ডিমেনশন হচ্ছে আমাদের 4টা রো আছে, এখানে 2টা কলাম আছে, তাহলে এক্স কে যদি ট্রান্সপোজ করা হয় এটা হয়ে যাবে 2/4 হয়ে যাবে, এটা 4/2 তো 2/4 হয়ে যাবে। তাহলে এক্স প্রাইমের সাথে এক্স গুণ করলে আমরা যে ডিমেনশনটা পাবো সেটা হবে 2/2 ডিমেনশন হয়ে যাবে, কেমন, তাহলে এটা 2/2 ডিমেনশন হবে। এটা নাম দিচ্ছি কি আমরা, এটার নাম দিচ্ছি আমরা এক্স এক্স নাম দিচ্ছি, মনে করো এক্স এক্স নাম দিচ্ছি আমরা, কেমন এক্স এক্স নাম দিলাম এটা। এটা এটা সমান কত, এক্স এর সমান হচ্ছে আমাদের, আমি এখানে ফর্মুলাটা লিখবো, ইকুয়াল টু আমরা এখানে এক্স কে ট্রান্সপোজ করে এইচ দিয়ে গুণ করছি, কেমন, আমি এটাকে লিখছি এম মাল্ট ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, আমরা দুটো ম্যাট্রিক্স কে গুণ করব, একটা হচ্ছে এক্স এর ট্রান্সপোজের সাথে এক্স কে গুণ করব, এর মানে টি আর এ এন এস পি ও এস সি, ট্রান্সপোজ অফ, ব্র্যাকেট দিয়ে আমরা লিখব এক্স ট্রান্সপোজ অফ এক্স, এক্স ট্রান্সপোজ বা এক্স প্রাইম, কমা এর সাথে কার গুণ করব, আমরা এক্স এর সাথে আমরা গুণ করব, কেমন, ব্র্যাকেট ক্লোজ করলাম। তাহলে আমরা কি করলাম, এক্স কে ট্রান্সপোজ করে এক্স এর সাথে গুণ করলাম। এখানে শুধু এন্টার দিলে হবে না, এখানে আমাদের সাধারণত কন্ট্রোল শিফট এন্টার তিনটা একসাথে ক্লিক করলে রেজাল্টটা পাওয়া যায়। এখানে আমরা এই যে এক্স এর সাথে এক্স গুণ করলে আমরা এই রেজাল্টটা পাবো আমরা, কেমন, এটা হচ্ছে এক্স এর সাথে এক্স এর গুণফল। এখন আমাদের কি করতে হবে, এক্স এর সাথে এক্স এর গুণফলটা বের করলে হবে না, আমাদের এটা আমাদের ইনভার্স করতে হবে। আমাদের বের করতে হবে কি এক্স, আমাদের বের করতে হবে এক্স এক্স প্রাইম এক্স ইনভার্সটা আমাদের বের করতে হবে, কেমন, আমি এটাকে লিখতে পারি, একটা নাম দিতে পারি আমি ইনভার্স হিসেবে, এটা আই বললাম, কেমন, আই মানে ইনভার্স। তো এটাকে আমি ইনভার্স করি এক্স প্রাইম আর এক্স এক্স আই, এটাকে ইনভার্স করলে এটা ডিমেনশন হবে কত, 2/2 হবে। একটা ইনভার্স বা স্কয়ার ম্যাট্রিক্স কে ইনভার্স করা যায় এবং এটা ডিমেনশনটা একই রকম থাকে। তো আমরা কি করব, এটাকে ইনভার্স করব আমরা এক্স প্রাইম এক্স কে, কেমন, ইনভার্স করলে কি হবে, ইনভার্সের ফর্মুলা লিখতে হবে আমাদের, ইকুয়াল টু এম ইনভার্স আই এন ভি ম্যাট্রিক্স ইনভার্স বি ই আর এস ই, ম্যাট্রিক্স ইনভার্স কার ইনভার্স ম্যাট্রিক্স করব আমরা এক্স প্রাইম এক্স এর বা এক্স এক্স এর আমরা ম্যাট্রিক্স ইনভার্স করব। আমরা ইনভার্স করার জন্য আমাদের কি করতে হবে, এই ফর্মুলাটা লেখার পরে কন্ট্রোল শিফট এন্টার দিতে হবে, দিলে আমরা এখানে ইনভার্সটা পেয়ে গেলাম, এই ম্যাট্রিক্সের ইনভার্সটা আমরা এখানে পেলাম, কেমন, ইনভার্সটা পেলাম। তো এখন আমরা এই এক্স এই ইনভার্সের সাথে কি গুণ করব, এক্স প্রাইম ওয়াই গুণ করব আমরা। এক্স প্রাইম ওয়াইটা যদি এখানে আমরা বের করি, এক্স প্রাইম ওয়াইটা আমি এক্স প্রাইম ওয়াইটা আমি বের করেছি এখানে, আমি এটা এটা এক্স প্রাইম ওয়াই, এটা দেখো এখানে এক্স ওয়াই, এটা এটা এক্স প্রাইম ওয়াই, আমি এই ফর্মুলা দিয়ে আমি ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করেছি কার সাথে, এক্স কে ট্রান্সপোজ করে ওয়াই এর সাথে গুণ করে আমি এই রেজাল্ট পেয়েছি। তাহলে আমাদের এক্স প্রাইম ওয়াই আছে আমাদের, এবং এক্স প্রাইম এক্স ইনভার্স আছে। তাহলে এক্স প্রাইম এক্স ইনভার্সের সাথে এক্স প্রাইম ওয়াই যদি আমি গুণ করি তাহলে আমি এই বিটার মানগুলো এখানে পেয়ে যাবো। আমি এখানে আমি বিটা যেটা আছে, বিটা যেগুলো আছে সেই বিটার মানগুলো আমি এখানে পেয়ে যাবো। বিটাটা ডিমেনশন কত হবে, আমি যদি এক্স প্রাইম এক্স ইনভার্সের সাথে এক্স প্রাইম ওয়াই গুণ করি সেটা ডিমেনশন হবে কত, এটা 2/2, এটা 2/1, ফলে রেজাল্ট হবে কত, 2/1 হবে। যে রেজাল্ট এখানে পাবো আমি সেই রেজাল্ট হবে 2/1 হবে। এটার নাম দেবো কি আমরা, এটার নাম দেবো আমি, এটার নাম দিচ্ছি আমি মনে করো বি, বি মানে বিটা, ঠিক আছে, বিটা এটার নাম দিলাম আমি। এবং এটার মানটা কত, ইকুয়াল টু, জাস্ট দুটোকে গুণ করতে হবে আমাদের। আমি এখানে এম এম ইউ এল টি ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন কার সাথে কার করব, আমি এই এক্স প্রাইম এক্স ইনভার্সের সাথে, অর্থাৎ এক্স এক্স আই, এটা হচ্ছে এক্স প্রাইম এক্স ইনভার্স, এটার সাথে আমি মাল্টিপ্লিকেশন করব এক্স এই এক্স ওয়াই যেটা, সেটা আমি গুণ করব আমি, কেমন, এক্স ওয়াই, দেখো এটা দেখাচ্ছে, এটা দেখাচ্ছে সিলেকশন করে দেখাচ্ছে। তাহলে আমি এই এক্স প্রাইম এক্স ইনভার্সের সাথে এক্স প্রাইম ওয়াই গুণ করছি, আমি গুণ করলে আমি কন্ট্রোল শিফট এন্টার দিলে আমি রেজাল্টটা পাবো আমি, কেমন, এখানে এক্স প্রাইম এক্স ইনভার্স ফর্মুলাটা মনে ঠিক মতো লেখা হয়নি,
ফর্মুলা ঠিকমতো টাইপ করা হয়নি, আমি একটু ঠিক করে টাইপ করি এটা। x প্রাইম x ইনভার্স, এটা সিলেক্ট করছি না, আমি এটা নামটা একটু দেখি, আমি চেক করি। এটা নামটা দেওয়া হয়নি, এটা নামটা দিয়ে দিই আমরা এখানে। এটার নামটা বি, সরি এটা না, এটার নামটা হচ্ছে আমাদের, এটার নামটা আমাদের দেওয়া হয়নি। এটার নাম দিচ্ছি আমরা x ইনভার্স, কেমন? এটার নাম দিয়ে দিলাম আমরা। তাহলে আমরা এখানে যে রেজাল্টটা সেটা আমরা পেয়ে যাব x প্রাইম x ইনভার্স, যেটা নামটা না দেওয়ার কারণে আমরা রেজাল্টটা পাইনি আগে। তাহলে আমরা কি করছি, এখানে x প্রাইম x ইনভার্সের সাথে x প্রাইম y গুণ করছি, কেমন? একটু যদি দেখো ফর্মুলাটা কি করেছি এখানে আমরা, এটার সাথে আমরা এই যে আমরা নীল কালারের যে ব্লকটা, এটার সাথে আমরা x প্রাইম x ইনভার্সের সাথে আমরা x প্রাইম y গুণ করছি। আমরা গুণ করে কি পাচ্ছি এখানে, আমরা এই বিটার মানটা পাচ্ছি এখানে আমরা, কেমন? এখানে আমরা বিটার মানটা পাচ্ছি এখানে আমরা। তাহলে বিটা 1 সমান কত? এটা হচ্ছে বিটা 1 প্রথমটা হচ্ছে, আর এটা হচ্ছে বিটা 2। যদি তিনটা চলক থাকতো এখানে আরেকটা মান পাওয়া যেত, চারটা চলক থাকলে এখানে আরেকটা মান পাওয়া যেত। তাহলে আমরা কি করতে পারি, এক্সেল এর মাধ্যমে ডেটা কালেকশন করে এই ডেটাগুলোর উপর ফর্মুলাটা অ্যাপ্লাই করে, ম্যাট্রিক্স ফর্মুলাটা অ্যাপ্লাই করে x প্রাইম x ইনভার্স x প্রাইম y গুণ করে আমরা এই বিটার মানগুলো পেতে পারি। অর্থাৎ আমরা ইকুয়েশনটা পেয়ে গেলাম। আমরা ইকুয়েশন চলে কি, আমাদের y ইকুয়াল টু 1.5x1, x1 মানে 1, 1.5 প্লাস তো না, এখানে মাইনাস 1.2, এটা হচ্ছে আমাদের এই রিগ্রেশন ইকুয়েশনের এস্টিমেট। সুতরাং আমাদেরকে কষ্ট করে কঠিন সফটওয়্যার শেখার দরকার নাই, আমরা এক্সেল দিয়ে সবগুলো কাজ করতে পারবো আমরা, কেমন? আচ্ছা, এই হলো তোমাদেরকে আমি এক্সেল এর মাধ্যমে এটা দেখানোর চেষ্টা করছিলাম। এখন আমরা আবার আগের জায়গায় ফিরে আসি, কেমন? তাহলে আমরা কি করি, আমরা আমাদের একটা রিগ্রেশন ইকুয়েশন থাকে যেটা x এর সাথে y সম্পর্ক ব্যাখ্যা করে, সেটা আমরা দেখানোর চেষ্টা করি, কেমন? তো আমরা কি করেছি, আমরা এই যে আমরা y এর ডেটা কালেকশন করি, x1 x2 x3 ডেটা কালেকশন করি আমরা, করে আমরা কি করি, আমরা কালেকশন করে এই আমরা যে ফর্মুলাটা শিখেছি, আমরা ওএলএস এর যে ফর্মুলা বিটা ইকুয়াল টু অর বি ইকুয়াল টু x প্রাইম x ইনভার্স x প্রাইম y, এটা আমরা একটু অন্যভাবে করেছি কম্পিউটারে আমাদের সুবিধার জন্য। প্রাইমটা আমরা লিখে নিয়েছি এখানে, আমরা কিন্তু আমরা ফর্মুলার মধ্যে লিখেছি ট্রান্সপোজ। তো আমরা কি করেছি যে এই x প্রাইম x এর সাথে ইনভার্স করে x প্রাইম y গুণ করে আমরা এই বিটা মানটা পেয়েছি, বিটা 1 বিটা 2 এই মানগুলো আমরা পেয়েছি। তাহলে এটা হচ্ছে ওএলএস এস্টিমেট, কেমন? এখন যদি আমি স্যাম্পল চেঞ্জ করে দিই, আমি যদি ডেটাগুলো যদি আমি চেঞ্জ করে দিই, এখানে 7 এর জায়গায় যদি 3 বসিয়ে দিই, বা এখানে 4 এর জায়গায় 7 বসিয়ে দিই, তাহলে আমার রেজাল্টও চেঞ্জ হয়ে যাবে, কেমন? অর্থাৎ আমরা যে এস্টিমেটটা পাচ্ছি, সেই এস্টিমেটটা নির্ভর করে স্যাম্পলের উপর নির্ভর করে। আমি যদি স্যাম্পল চেঞ্জ করি, আমি ডিফারেন্ট একটা যদি স্যাম্পল নেই, আমার এস্টিমেটের যে ভ্যালুটা, সেই ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে। পপুলেশন প্যারামিটারগুলো কিন্তু স্থির, পপুলেশনে এই মানটা স্থির থাকে পপুলেশনের জন্য। কিন্তু যখন পপুলেশন থেকে আমরা একটা ছোট স্যাম্পল নেই, স্যাম্পল নিয়ে আমরা এস্টিমেট করে বি এর মানটা বের করি, সেটা বিটার সমান অনেক সময় হয় না, বিটার থেকে বেশি হতে পারে, কম হতে পারে, কেমন? এটাকে বলা হয় স্যাম্পলিং ভ্যারিয়েবিলিটি। এক এক স্যাম্পলে এক এক ধরনের মান পাওয়া যায়, স্যাম্পলের ডেটাগুলো চেঞ্জ হয়ে গেলে মানগুলো চেঞ্জ হয়ে যায়। অর্থাৎ আমরা বলি যে এই বিটা যেটা আমরা এস্টিমেট করেছি, সেই বিটার একটা ডিস্ট্রিবিউশন আছে, বিটা মানটা কখনো বেশি হয়, কখনো কম হয়। এটাকে বলা হয় স্যাম্পলিং প্রপার্টিজ অফ বিটা, কেমন? তো আমরা এই স্যাম্পলিং প্রপার্টিজটা আমরা দেখব কিভাবে স্যাম্পলিং প্রপার্টিজটা বের করা যায়, কেমন? তো আমরা দেখবো এখানে কিভাবে এটার বিটার মিনটা কত হয় এবং বিটার একটা ভ্যারিয়েন্স আছে। আমরা যে বিটা বিভিন্ন স্যাম্পলে বিভিন্ন বিটা বের করি, আমরা সেই বিটাগুলো যেহেতু ভিন্ন ভিন্ন হয়, এই বিটার মিনটা কত সেটা আমরা জানতে চাই। মিনটাকে পরিসংখ্যানের ভাষায় বলা হয় এক্সপেক্টেড ভ্যালু বলা হয়, বা ই বি বলা হয়। এটাকে আমরা এক্সপেক্টেড ভ্যালু অফ বি বের করতে চাই। যে এস্টিমেশন যেটা আমরা করেছি, সেই এস্টিমেশন ভ্যালুটা যেটা এক এক স্যাম্পলে এক এক মান পাওয়া যাবে, এটা মিন ভ্যালুটা কত সেটা আমরা জানতে চাই আমরা, কেমন? অর্থাৎ আমরা এটার মিন বের করতে চাই। আমরা এক্সপেক্টেড ভ্যালু অফ x প্রাইম x ইনভার্স x প্রাইম y, এটা আমরা মিন বের করতে চাই। মানে আমরা বলেছি x টা হচ্ছে কনস্ট্যান্ট, x টা র‍্যান্ডম না, কিন্তু y টা র‍্যান্ডম, y টা ভ্যারি করে। এটাকে আমরা লিখি
expected value of x prime x ইনভার্স x প্রাইম y সমান কত? y সমান হচ্ছে x বিটা x বিটা প্লাস e y সমান, তাই না? এটা আমরা জানি, আমরা প্রথমে লিখেছিলাম y সমান x বিটা প্লাস e, y এর মানটা আমরা এখানে বসিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে এক্সপেকটেশনের নিয়ম হলো যে কনস্ট্যান্ট জিনিসটাকে এক্সপেকটেশনের বাইরে রাখতে হয়। তো আমি যদি এখানে দেখো এটা দিয়ে যদি গুণ করে দেই, এটা দিয়ে যদি আমি ব্র্যাকেটের ভিতরে গুণ করে দেই, আমি পাবো এখানে x প্রাইম x ইনভার্স x প্রাইম x বিটা প্লাস x প্রাইম x ইনভার্স x প্রাইম e। এই পার্টটুকু দিয়ে এটাকে একবার গুণ করলাম, এটাকে একবার গুণ করলাম, কেমন? গুণ করে আমি লিখলাম। এখন দেখো এই দুটো জিনিস আমরা বলেছি দুটো ইনভার্সকে যদি গুণ করা হয় গুণফলটা 1 হয়ে যায়। x প্রাইম x ইনভার্সের সাথে x প্রাইম x গুণ করলে এটা 1 হয়ে যায়। এটা আমরা উপরে লিখব এই মানটাকে। যদি দেখি এখানে ইকুয়াল টু, এখান থেকে আসো যে এক্সপেক্টেড ভ্যালু অফ, এই দুটো গুণ করলে 1 হয়ে যাবে, বাকি থাকবে বিটা প্লাস এখানে থাকছে আমাদের x প্রাইম x ইনভার্স x প্রাইম e। বিটাটা হচ্ছে একটা প্যারামিটার, প্যারামিটারের মানটা কনস্ট্যান্ট থাকে এবং কনস্ট্যান্টের এক্সপেকটেশন নেওয়া হলে সেটা কনস্ট্যান্টই থাকে, সেটা কেমন? আর এটা যেটা কনস্ট্যান্ট, এটা এক্সপেকটেশনের বাইরে রাখা যাবে, কনস্ট্যান্টকে এক্সপেকটেশনের বাইরে রাখা যায়। শুধুমাত্র র্যান্ডম ভেরিয়েবলের উপরে এক্সপেকটেশনটা কাজ করে, র্যান্ডম ভেরিয়েবলের উপর। বাকিটা যেটা কনস্ট্যান্ট এটাকে আমরা এক্সপেকটেশনের বাইরে রাখবো। তাহলে এখানে আমরা দুটো কাজ করেছি, একটা হচ্ছে বিটা যেটা কনস্ট্যান্ট, এটা এক্সপেকটেশন নেওয়া হলে বিটাই থাকবে, কনস্ট্যান্ট এক্সপেকটেশন সেই কনস্ট্যান্টের সমান। এবং এখানে যেহেতু এই x টা হচ্ছে কনস্ট্যান্ট, x গুলো আর এটা ভেরিয়েবল র্যান্ডম ভেক্টর, এইজন্য এক্সপেকটেশনটা এগুলোর উপর কাজ করবে না, এক্সপেকটেশন শুধুমাত্র র্যান্ডম ভেরিয়েবলের উপর পড়বে, আর কনস্ট্যান্টকে আমরা বাইরে নিয়ে আসতে পারবো। এবং এই এররটা, এটার মিনটা হলো 0, এররের যে মিন সেটা 0, এটা আমরা অ্যাসিউম করি, এটা মিন হচ্ছে কত? 0। তো এই যে 0 দিয়ে যদি গুণ করি পুরো রেজাল্টটাই 0 হয়ে যায়, এটা পুরোটাই 0 হয়ে যায়। তাহলে আমার কাছে বাকি থাকে কি? শুধুমাত্র বিটা বাকি থাকে, বিটা হচ্ছে আমার পপুলেশন প্যারামিটার। সুতরাং আমরা কি পাচ্ছি এখানে? আমরা পাচ্ছি যে এররের যে এক্সপেক্টেড ভ্যালু সেটা কার সমান? সেটা হচ্ছে পপুলেশন প্যারামিটারের সমান। এটাকে বলা হয় আনবায়াসড এস্টিমেট, এটাকে বলা হয় আনবায়াসড এস্টিমেট, কেমন? তো আমরা যে স্যাম্পল দিয়ে এস্টিমেট করছি পপুলেশন থেকে, যে এই আমরা ওএলএস দিয়ে এস্টিমেট করছি, আমরা সেই ওএলএস এস্টিমেটটা পপুলেশনের সমান সবসময় হবে না, তবে অন এভারেজ সমান হবে। এটা এক্সপেক্টেড ভ্যালুটা পপুলেশন ভ্যালুর সমান হবে। অর্থাৎ এই যে এভাবে চিন্তা করতে পারো যে আমি যে বিটা মান বের করছি, কোন স্যাম্পলে বিটা বেশি হবে, কোথাও কম হবে, কেমন? কিন্তু অর্থাৎ বি এর একটা ডিস্ট্রিবিউশন আছে, বি এর একটা, বি এর মান কখনো বেশি হবে কখনো কম হবে, তবে এটা যে এক্সপেক্টেড ভ্যালু যেটা বি এর, সেটা পপুলেশনের যে প্যারামিটার আছে সেটা সমান হবে অন এভারেজ। এটাকে বলা হয় আনবায়াসড এস্টিমেট। সুতরাং ওএলএস এস্টিমেট যেটা আছে, যেটা আমরা ওএলএস এস্টিমেট করেছি, আমরা যে ফর্মুলাটা হচ্ছে x প্রাইম x ইনভার্স x প্রাইম y, এটা যদি আমরা মিন বের করি, মিন ভ্যালুটা বিটার সমান হবে। এটাকে বলা হয় আনবায়াসড এস্টিমেট, কেমন? এটাকে বলছি আমরা আনবায়াসড এস্টিমেট। এবং এই যে এই মিনটা বের করলাম, মিন ছাড়া এর আরেকটা প্রপার্টি আছে। তাহলে একটা প্রপার্টি হলো যে ওএলএস এস্টিমেটের যে মিন বা এক্সপেক্টেড ভ্যালু সেটা কার সমান হবে? সেটা আমাদের পপুলেশন প্যারামিটারের সমান হবে, যেটাকে বলছি আমরা আনবায়াসড এস্টিমেট। আর আরেকটা হলো যে এই ওএলএস এস্টিমেটে একটা ভ্যারিয়েন্স আছে, শুধুমাত্র মিন না, এটা হচ্ছে মিন, কিন্তু ওএলএস এস্টিমেটে একটা ভ্যারিয়েন্স আছে আমাদের, যেটাকে আমরা সিগমা বি বলি, কেমন? এই ভ্যারিয়েন্সটাকে বলা হয়, এটাকে বলা হয় সিগমা বি, ভ্যারিয়েন্স অফ বি। এর ভ্যারিয়েন্সকে বলা হয় সিগমা বি বলা হয়। সিগমাটা সামেশন চিহ্নের মতো। আমাদের কি করতে হবে? এই আমরা মিনটা বের করেছি, এক্সপেক্টেড ভ্যালু অফ বি বের করেছি, এবং এটা ভ্যারিয়েন্সটা আমাদের বের করতে হবে, কেমন? মিনের ফর্মুলাটা হলো কি এক্সপেক্টেড ভ্যালু অফ বি, আর ভ্যারিয়েন্সের একটা ফর্মুলা আছে, সেই ভ্যারিয়েন্সের ফর্মুলাটা হলো, আমি লিখছি এখানে, এটা খুব কঠিন কিছু না,
ভ্যারিয়েন্স অফ বি হলো ভ্যারিয়েন্স অফ বি, এটাকে আমরা লিখি সিগমা বি দিয়ে লিখি, এটাকে আমরা সিগমা বি দিয়ে লিখি। এবং সিগমা বি এর যে ফর্মুলা সেটা হলো যে বি থেকে বি এর যে এক্সপেক্টেড ভ্যালু কেমন সেটা পার্থক্য করে এটাকে আবার গুণ করতে হয় আমাদের বি মাইনাস এক্সপেক্টেড ভ্যালু অফ বি, এটা ট্রান্সপোজ দিয়ে গুণ করতে হয়। বি তার যে মিন থেকে, অর্থাৎ বি এর যে মিন থেকে যে পার্থক্য বি এর ভ্যালু ওএলএস সিস্টেমে যেটা আমরা করলাম সেটার থেকে যে পার্থক্য এই বি যে পার্থক্য সেটাকে আমাদের কি করতে হয়, পার্থক্যের ট্রান্সপোজ দিয়ে গুণ করতে হয় আমাদের। এটা আমরা বের করেছি এই বি সমান হচ্ছে কত, এটা আমরা আগের আলোচনায় দেখেছি। এই বিটা হচ্ছে কি বিটার সমান, এটা হচ্ছে বিটার সমান, এটা এক্সপেক্টেড ভ্যালুটা বিটা পপুলেশন প্যারামিটারের সমান। এটাকে আমরা লিখতে পারি বিটা প্রাইম এ, এটা আমাদের ভ্যারিয়েন্স, এটা আমাদের কেমন। এবং বি মাইনাস বিটা সমান হলো, দেখো আমরা একটু আগেই এখানে মুছে ফেলেছি একটু আগে, যে আমরা দেখেছি এটা সমান বি তো কেমন। তাহলে বি মাইনাস, দেখো আমরা এটা মুছে ফেলেছি, এখানে আগে একটা লাইন ছিল, এটা মুছে, এটা সমান ছিল আমাদের বি প্লাস এক্স প্রাইম এক্স ইনভার্স এক্স প্রাইম ই ছিল, যেটা আমরা পেয়েছিলাম কেমন। তো আমি যদি এই বি মাইনাস বিটা সমান লিখে, বি মাইনাস বিটা সমান কার সমান হবে, এটা সমান হবে বি মাইনাস বিটা সমান কেমন, যেটা আমরা আগে লাইনে মুছে ফেলি। তোমাদের যদি খাতায় লেখা থাকে তাহলে দেখবে যে এই মানটা সমান হচ্ছে এক্স প্রাইম এক্স ইনভার্স এক্স প্রাইম ই, এটা আমাদের বি মাইনাস বিটা, এটা কেমন, বি মাইনাস বিটা হলো আমাদের এটা, এটাকে আমাদের এটা ট্রান্সপোজ দিয়ে গুণ করতে হবে, এক্স প্রাইম এক্স ইনভার্স এক্স প্রাইম ই এর ট্রান্সপোজ দিয়ে গুণ করতে হবে আমাদের। এবং গুণ করলে আমরা এটা দিয়ে শেষ করব, আর 1 মিনিট 2 মিনিট লাগবে। যদি আমরা গুণ করি, গুণফলটা হচ্ছে, দেখো প্রথমে আমরা এটাকে ট্রান্সপোজ করে তারপর গুণ করি, এক্স প্রাইম এক্স ইনভার্স এক্স প্রাইম ই, এটাকে আমরা ঠিক রাখলাম। আর এটাকে আমরা ট্রান্সপোজ করলে কি হবে, ট্রান্সপোজের নিয়ম হচ্ছে যে পরেরটা আগে চলে আসে, এবং ট্রান্সপোজ থাকলে সেটা উঠে যায়, এটা আমাদের আগে চলে আসবে ই প্রাইম, তারপর এটা আসবে, এটা ট্রান্সপোজ করলে ট্রান্সপোজটা উঠে যাবে। আর এটা একটা সিমেট্রিক ম্যাট্রিক্স, সেজন্য ট্রান্সপোজ করলে এটা কোনো পরিবর্তন হবে না, যা আছে তাই থাকবে। এটা সিমেট্রিক ম্যাট্রিক্সে ট্রান্সপোজ করলে তার কোনো মানে পরিবর্তন হয় না। এখন দুটোকে যদি আমরা গুণ করি, x প্রাইম x ইনভার্স x প্রাইম ই, ব্র্যাকেটটা তুলে দিচ্ছি শুধু, x x প্রাইম x ইনভার্স। তো আমাদের ভ্যারিয়েন্সটা হচ্ছে যে ভ্যারিয়েন্স বের করার সময় আমাদের এই পুরো এই দুটো মানের গুণফলের এক্সপেক্টেশন দিতে হবে আমাদের, যেটা আমরা এখানে লেখা হয়নি, এই পুরোটা এক্সপেক্টেশন দিতে হবে আমাদের ভ্যারিয়েন্স করার সময় কেমন, এটা এক্সপেক্টেশন দিতে হবে, শুধু গুণ করলে হয় না, এটা এক্সপেক্টেশন দিতে হবে, এটা এক্সপেক্টেশন। তো এই এক্সপেক্টেশনটা এই শুধুমাত্র র‍্যান্ডম ভ্যারিয়েবলের উপর কাজ করে, এক্স গুলো যেহেতু কনস্ট্যান্ট, এগুলোর উপর এক্সপেক্টেশনের কোনো প্রভাব নাই। এবং আমরা যদি এটার এক্সপেক্টেশন নেই ই প্রাইম ই প্রাইম হচ্ছে আমাদের এরর ভেক্টর কেমন, এটার মানটা হচ্ছে ই প্রাইম এর যে আমাদের এক্সপেক্টেশন সেটা সিগমা স্কয়ার, এটা হচ্ছে কেমন। তো আমি সিগমা স্কয়ারটাকে আমি সামনে লিখছি, এটাকে আমি সিগমা স্কয়ারকে নিচে একটু মুছে দিই, এটা হচ্ছে সিগমা স্কয়ার। আর বাকি থাকবে আমাদের এখানে x প্রাইম x ইনভার্স x প্রাইম x, এটা এখানে চলে আসছে সিগমা স্কয়ার হিসেবে, x প্রাইম x ইনভার্স। এখান থেকে এই দুটো যদি গুণ করা হয়, গুণ করলে 1 হয়ে যাবে, একটা ম্যাট্রিক্সকে তার ইনভার্স দিয়ে গুণ করলে সেটা 1 হয়ে যায়। শুধু বাকি থাকবে আমাদের কি সিগমা স্কয়ার x প্রাইম x ইনভার্স। এটাই হলো আমাদের ওএলএস এর ভ্যারিয়েন্স, ঠিক আছে। এটা ফর্মুলাটা আরো সহজ, এটা ফর্মুলাটা হলো কি x সিগমা স্কয়ার মানে পপুলেশন ভ্যারিয়েন্স, সিগমা স্কয়ার ইনটু x প্রাইম x ইনভার্স। এখানে আমরা দুটো জিনিস বের করলাম বা দুটো প্রপার্টিজ বের করলাম, একটা হলো যে ভ্যারিয়েন্স যেটা ওয়াইলেস এর এস্টিমেট সেটা আনবায়াসড, দুই নম্বর হলো এটা যে ভ্যারিয়েন্স আছে সেটা সিগমা স্কয়ার x প্রাইম x ইনভার্স। এবং এটা আমরা আগামী ক্লাসে দেখাবো যে এই ভ্যারিয়েন্সটা হচ্ছে কি সবচেয়ে কম, অন্যান্য এস্টিমেটের তুলনায় এই ভ্যারিয়েন্সের মানটা সবচেয়ে কম, এটাকে বলি আমরা বেস্ট ভ্যারিয়েন্স, এটাকে বলি আমরা
ঠিক আছে, আজকে এতটুকুই থাক। কারণ কারো কোনো প্রশ্ন আছে কিনা, বা অসুবিধা আছে কিনা থাকলে বলতে পারো, নাহলে আমরা 10 মিনিটে ব্রেকে চলে যাবো। কারো স্যার প্রশ্ন আমরা আছে? ক্লাস ক্লাস রেকর্ড গুলো কোথায় পাবো স্যার? ক্লাস রেকর্ডগুলো আমি তোমাদেরকে দিয়ে দেবো, কারণ আমি প্রতি সপ্তাহে একবার করে দিব। যেমন গত ক্লাস এবং আজকে ক্লাসের রেকর্ডিংটা, গত ক্লাসটা ভালো রেকর্ডিং হয়নি, আজকে তো আশা করি হয়েছে ভালো। এই দুটো জি আমি স্যার। একসাথে দিয়ে দেবো। দুটো আমি, জি স্যার। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে, হয়তো তোমরা, আমি যেহেতু রেকর্ডিং 2 ঘন্টা একসাথে হবে, তো পরে তোমাদেরকে ভেঙে নিতে হবে আর কি রেকর্ডিং গুলোকে। ঠিক আছে, ঠিক আছে, তোমাদের সাথে পরে দেখা হবে। ওকে স্যার, আসসালামু আলাইকুম স্যার। পজ দিব না এন্ড দিব, 10 মিনিটে ব্রেক দিলাম, কেমন? জি স্যার, আমরা রেপ নিয়ে যাই। end দিব।
আমি দুজন পার্টিসিপেন্টকে পেয়েছি, মনে হয় আমরা শুরু করতে পারি, যেহেতু আমাদের 9টার দিকে শেষ করতে হবে প্রোগ্রাম। আমরা সেকেন্ড সেশনটা শুরু করছি। It's your 5-1 course. 5-4. আমরা এখানে আমরা গত ক্লাসে আমরা সলো মডেল নিয়ে আলোচনা করছিলাম, সলো গ্রোথ মডেল নিয়ে, এবং আমরা বলার চেষ্টা করছিলাম যে সলো গ্রোথ মডেলের উদ্দেশ্য হলো, বা যে কোনো গ্রোথ মডেলের উদ্দেশ্য হলো ইনকাম ডিফারেন্সকে ব্যাখ্যা করা। কেন বিভিন্ন দেশের আয়ের বৈষম্য হয়, পার ক্যাপিটা ইনকাম বিভিন্ন রকম হয়, সেটা একটা ব্যাখ্যা দান করা, এবং কেন ইনকাম বৈষম্য কখনো বৃদ্ধি পায় বিভিন্ন দেশের মধ্যে বা কখনো হ্রাস পায়, সেটা একটা ব্যাখ্যা প্রদান করা। তো আমরা সলো মডেলটা দাঁড় করাতে যে আমরা কিছুটা কাজ করেছি, আমরা বাকি কাজটা আজকে করবো। আমরা যে আমরা গত ক্লাসে আমরা সলো গ্রোথ মডেলে যে প্রোডাকশন ফাংশন ব্যবহার করা হয়, সেই প্রোডাকশন ফাংশনের কতগুলো বৈশিষ্ট্য বা কিছু অ্যাসাম্পশন আমরা সেখানে বর্ণনা করেছি। আমরা দেখেছি যে সলো গ্রোথ মডেলে যে প্রোডাকশন ফাংশন ব্যবহার করা হয়, সেখানে আউটপুটটা বা জিডিপিটা নির্ভর করে তিনটা ফ্যাক্টরের উপর নির্ভর করে। একটা হলো ক্যাপিটাল, একটা হলো লেবার, আর একটা হলো টেকনোলজি বা নলেজ বলা হয় যেটাকে, কে, এল এবং এ, তিনটা বিষয়ের উপর নির্ভর করে। তো আমরা নলেজটাকে আমরা লেবারের সাথে সংযুক্ত করে দিই, আমরা বলি এ এল বলি, কে এবং এ এল এর উপর নির্ভর করে, যেটাকে বলা হয় লেবার অগমেন্টেড টেকনোলজি। লেবারের সাথে টেকনোলজিটাকে আমরা ট্যাগ করে দিই, অ্যাটাচ করে দিই, আমরা সেটাকে বলি লেবার অগমেন্টেড টেকনোলজি। এই যে প্রোডাকশন ফাংশন y ইকুয়াল টু ফাংশন অফ কে এবং এ এল, এই এগ্রিগেট প্রোডাকশন ফাংশন থেকে আমরা এটাকে একটু সংক্ষেপে প্রকাশ করি। প্রোডাকশন ফাংশন y ইকুয়াল টু ফাংশন অফ ক্যাপিটাল এবং লেবারকে আমরা এ এল দিয়ে প্রকাশ করি। এটা হলো আমাদের টেকনোলজি। এই দুটোকে গুণ করলে সেটাকে বলা হয় কি ইফেক্টিভ লেবার বলা হয়, ইফেক্টিভ লেবার। তো এটাকে আমরা ট্রান্সফর্ম করে আমরা লিখেছি ও স্মল y ইকুয়াল টু ফাংশন অফ স্মল কে। এটা আমরা এইভাবে ট্রান্সফর্ম করেছি, এবং এটাকে বলা হয় ইন্টেনসিভ ফর্মেটে, ইন্টেনসিভ ফর্ম। লেবার ফাংশন থেকে ইন্টেনসিভ ফর্ম মানে আমরা এখানে y মানে হচ্ছে আমাদের টোটাল আউটপুটকে আমাদের ইফেক্টিভ লেবার দিয়ে ভাগ করতে হয়। তারপরে আমাদের স্মল কে, যেটা স্মল কে সমান হচ্ছে আমাদের ক্যাপিটাল কে কে, বড় কে কে আমাদের মোট ক্যাপিটাল কে আমাদের ইফেক্টিভ লেবার দিয়ে ভাগ করতে হয়। যখন আমরা ইফেক্টিভ লেবার দিয়ে ভাগ করি ভেরিয়েবল গুলোকে, তখন যে প্রোডাকশন ফাংশনটা পাই আমরা, সেই প্রোডাকশন ফাংশন থেকে বলা হয় কি ইন্টেনসিভ ফর্ম প্রোডাকশন ফাংশন। আমরা প্রোডাকশন ফাংশন থেকে আমরা এইভাবে লিখি, আমরা ইন্টেনসিভ ফর্মে লিখি। আমরা গত ক্লাসে একটা কপ্টো প্লাস প্রোডাকশন ফাংশন নিয়ে, সেই প্রোডাকশন ফাংশনটা যে এই নিউ ক্লাসিক্যাল প্রোডাকশন ফাংশনের যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলোকে ফুলফিল করে, সেটা আমরা দেখিয়েছি। আমরা তো এই প্রোডাকশন ফাংশনটা এটা যে মার্জিনাল প্রোডাক্টিভিটি ক্যাপিটাল বাড়ানো হলে আউটপুট বাড়ে, তবে আউটপুট যে রেটে বাড়ানো, ক্যাপিটাল যে রেটে বাড়ানো হয় আউটপুটটা তার চেয়ে কম রেটে বাড়ে। অর্থাৎ এটা ফার্স্ট ডিফারেন্সিয়েশনটা, ফার্স্ট ডিফারেন্সিয়েট করি আমরা ডি ওয়াই ডি কে যদি বের করি আমরা, বা এটাকে বলতে পারি এফ প্রাইম কে, সেটা পজিটিভ হয়। অর্থাৎ মার্জিনাল প্রোডাক্টিভিটি অফ ক্যাপিটাল ইজ পজিটিভ। মার্জিনাল প্রোডাক্টিভিটি অফ ক্যাপিটাল ইজ পজিটিভ। এবং এটা সেকেন্ড ডিফারেন্সিয়েশন যেটা আমরা করি, ডেল স্কয়ার ওয়াই বাই ডেল কে স্কয়ার, এটাকে আমরা লিখি এফ ডাবল প্রাইম কে লিখি আমরা, সেই মানটা নেগেটিভ। অর্থাৎ ক্যাপিটাল বাড়ানো হলে উৎপাদন বাড়ে, তবে ক্রমহ্রাসমান হারে বাড়ে। প্রথম দিকে যে হারে বাড়ে, পরের দিকে তার চেয়ে কম হারে বাড়ে। এটা হলো প্রোডাকশন ফাংশনের বৈশিষ্ট্য সলো মডেল। এবং আরেকটা বৈশিষ্ট্য ছিল যেটা সিআরএস টেকনোলজি বা কনস্ট্যান্ট রিটার্ন টু স্টেট টেকনোলজি ফলো করে। এই হলো আমাদের সলো মডেলের প্রোডাকশন ফাংশন। প্রোডাকশন ফাংশনের বৈশিষ্ট্যগুলো বর্ণনা করার পরে আমরা তারপরে কি বলেছি যে এখানে যে চলকগুলো আছে এ এল কে, এগুলোর উপর নির্ভর করে এল এর মান এবং কে এর মানের উপর নির্ভর করে আউটপুট কত হবে। কেমন?
তো এগুলো প্রত্যেকটা টাইমের ফাংশন, y ইজ এ ফাংশন অফ টাইম, k ইজ এ ফাংশন অফ টাইম, a ফাংশন অফ টাইম, n ফাংশন অফ টাইম। সুতরাং এগুলো ওভার টাইম চেঞ্জ হয়। এগুলো আজকে যে লেবার আছে, আগামী বছর আমাদের লেবারের সংখ্যা বেড়ে যাবে, জনসংখ্যা বাড়বে আমাদের, বা আজকে যে টেকনোলজি আছে সেই টেকনোলজি আগামী বছর আরো ইমপ্রুভ হবে। যেমন 4G থেকে 5G ইন্টারনেট পাবো আমরা ফর এক্সাম্পল। যে ক্যাপিটাল যেটা আছে সেটা পরিমাণে বাড়বে। আমাদের আজকে যতগুলো বাস আছে, ট্রাক আছে, ট্রেন আছে, তার সংখ্যা বাড়বে ভবিষ্যতে, বা মেশিনারিজের সংখ্যা বাড়বে, বিল্ডিং এর সংখ্যা বাড়বে। এই যে আমাদের উপকরণগুলো, এগুলো ওভার টাইম চেঞ্জ হয়। উপকরণগুলো ওভার টাইম চেঞ্জ হলে ওভার টাইম উৎপাদনও পরিবর্তন হবে, জিডিপিও চেঞ্জ হবে, ওয়াইও চেঞ্জ হবে ওভার টাইম। কেমন? তাহলে এই যে উপকরণগুলো, এগুলো কিভাবে বাড়ছে সেটা সম্পর্কে আমরা একটা অ্যাসাম্পশন করেছিলাম। তো আমরা ধরে নিয়েছিলাম যে লেবারটা একটা কনস্ট্যান্ট রেটে বাড়ে। লেবারের যে গ্রোথ রেট, লেবারের গ্রোথ রেটকে ডিফাইন করা কিভাবে, এল ডট বাই এল। এল ডট মানে চেঞ্জ অফ লেবার ওভার টাইম, বা ডিএলডিটি, যেটাকে বলা হয় এল ডট বলা হয়। এবং এল ডটকে যদি এল দিয়ে ভাগ করা হয়, সেটাকে বলা হয় লেবারের গ্রোথ রেট। লেবারটা কি রেটে গ্রো করছে, লেবারটাকে ধরেছি আমরা স্মল এন রেটে গ্রো করছে, কেমন, কনস্ট্যান্ট রেটে গ্রো করছে। এবং এ যেটা বা টেকনোলজি যেটা সেটাও একটা কনস্ট্যান্ট রেটে গ্রো করছে, এবং সেটা মার্কেট লিখেছিলাম আমরা স্মল জি। তাহলে লেবারটা গ্রো করছে স্মল এন রেটে, এবং টেকনোলজি গ্রো করছে স্মল জি রেটে। আর ক্যাপিটাল যেটা, ক্যাপিটালের যে গ্রোথ রেট, সেটাকে আমরা এক্সোজেনাস ধরি। আগে দুটো স্তরে এন্ডোজেনাস এবং এক্সোজেনাস পার্থক্য করি। এক্সোজেনাস মানে যেটা বাইরে থেকে আমরা ধরে নিই, আমরা মনে ধরে নিই, যেটা মডেলের উপর নির্ভর করে না। কিন্তু ক্যাপিটালের যে চেঞ্জ বা গ্রোথ রেট, সেটাকে আমরা মডেলের ভিতর থেকে নির্ধারণ করেছি। অর্থাৎ ক্যাপিটালের গ্রোথ রেটটা নির্ভর করে কিসের উপর? এটা নির্ভর করে আউটপুট কতটুকু হচ্ছে তার উপর নির্ভর করে। আউটপুটের একটা অংশ সেভ করা হয়, ওই সেভিংসটাকে আবার ইনভেস্ট করা হয়, ইনভেস্টমেন্টটা আবার ক্যাপিটাল স্টক হিসেবে সমাজে বা ইকোনমিতে আবির্ভূত হয়। কারণ এটা হচ্ছে ক্যাপিটাল স্টক। ক্যাপিটাল স্টকের পরিমাণটা নির্ভর করে আলটিমেটলি সেভিংস এর উপরে। কি আউটপুট প্রোডাকশন করা হচ্ছে, আউটপুটের একটা অংশ সেভ করা হচ্ছে, ওই সেভিংসটা আবার ক্যাপিটালে কনভার্ট হচ্ছে। সেটা ক্যাপিটালের একটা ইকুয়েশন আছে। ক্যাপিটাল ইকুয়েশনটা আমরা লিখে শেষ করেছিলাম। আমরা যে ক্যাপিটাল ইকুয়েশন বের করেছিলাম গত ক্লাসে, সেটা আমরা এভাবে লিখেছিলাম। ক্যাপিটালটা হচ্ছে ক্যাপিটালের যে চেঞ্জ, কে ডট, কে ডট মানে চেঞ্জ ইন ক্যাপিটাল, ডিকে ডিটি। ক্যাপিটালের চেঞ্জটা হচ্ছে কতটুকু ইনভেস্ট করা হলো, সেভিংস রেট এস, আর ওয়াই হচ্ছে আমাদের আউটপুট। আউটপুটের একটা অংশ সেভ করা হয়, এটা আমাদের সেভ করে ইনভেস্ট করা হয়, এটা ক্যাপিটাল সৃষ্টি করে, ক্যাপিটালের সাথে যুক্ত হয়। কিন্তু ক্যাপিটালের একটা অংশ আবার ক্ষয় হয়ে যায়, অপচয় হয়ে যায়। এক্সিস্টিং ক্যাপিটাল যেটা আছে কেজি, তার একটা অংশ অপচয় হয়ে যায়। কেমন? এটা হলো আমাদের ক্যাপিটালের চেঞ্জ। ক্যাপিটালের এটাকে আমরা কে দিয়ে ভাগ করলে ক্যাপিটালের গ্রোথ রেট পাওয়া যায়। আমরা তিনটা উপকরণের গ্রোথ রেট সম্পর্কে এখানে আমরা অনুমান করেছি। এই যে আমাদের লেবারটা গ্রো করে এন রেটে, তারপরে টেকনোলজি বা এ গ্রো করে জি রেটে, এবং ক্যাপিটালের গ্রোথ রেটটা নির্ভর করে কতটুকু সেভিংস করা হচ্ছে এবং কতটুকু ক্যাপিটাল ডিপ্রিসিয়েট হয়ে যাচ্ছে। দুটোর নেট ইফেক্টের উপর নির্ভর করে ক্যাপিটালের চেঞ্জটা নির্ভর করে, বা ক্যাপিটালের পরিবর্তনটা নির্ভর করে। কেমন? এতটুকু আমরা করেছিলাম। আজকে আমরা দেখার চেষ্টা করব, যেহেতু আমরা ইন্টেনসিভ ফর্মের প্রোডাকশন ফাংশন নিয়ে আলোচনা করি, আমরা স্মল এটা নিয়ে আমরা আলোচনা করি। সুতরাং আমাদের জানার চেষ্টা করতে হবে এই স্মল কেটা কিভাবে চেঞ্জ হবে। কেমন? এটা তো ক্যাপিটাল কে, স্মল ক্যাপিটালের মধ্যে পার্থক্য হলো স্মল কে হলো পার ক্যাপিটা ফর্মে বা ইফেক্টিভ লেবার দিয়ে ভাগ করলে মোটকে আমরা কি পাই, স্মল কে পাই। স্মল কে মানে প্রতিটা ইফেক্টিভ লেবার কতটুকু করে ক্যাপিটাল পাচ্ছে সেটা, বা ক্যাপিটাল কে বড় কে ডিভাইডেড বাই এএল ইফেক্টিভ লেবার, এই দুটোর রেশিওটা হচ্ছে আমাদের স্মল কে। আমরা জানতে চাই যে স্মল কেটা কিভাবে পরিবর্তন হচ্ছে। কেমন? এটা আমরা আজকে বের করার চেষ্টা করব। সেখান থেকে আমরা দেখবো যে ভারসাম্য ক্যাপিটালের পরিমাণ কত হয়, সেটা আমরা সেখান থেকে জানতে পারবো। তাহলে আমরা জানতে চাই, এখান থেকে আমরা জানতে চাই we want to find small k dot, small k dot এর মান কত। স্মল k dot মানে আমাদের এটা হচ্ছে আমাদের ক্যাপিটাল k কে al দিয়ে ভাগ করলে স্মল k পাওয়া যায়, এটা আমরা জানতে চাই। কেমন? এটা আমরা দেখব স্মল k এর পরিবর্তন কত সেটা আমরা জানতে চাই। তাহলে স্মল k dot মানে হচ্ছে, স্মল k dot মানে
ডি স্মল কে ডিভাইডেড বাই ডিটি। ডট মানে হচ্ছে টাইমের সাপেক্ষে কোন চলকের পরিবর্তন। এই ডট মানে হচ্ছে dA বাই dt, এল ডট মানে হচ্ছে dL বাই dt। ওভার টাইম যে পরিবর্তন কোন চলকে সেটাকে আমরা ডট দিয়ে লিখি বের করি। সুতরাং স্মল কে হচ্ছে d স্মল কে বাই dt। কেমন? এখানে আমরা লিখতে পারি d dt। স্মল কে মানে হচ্ছে কি? স্মল কে মানে হচ্ছে ক্যাপিটাল K বাই AL। ঠিক আছে? এটা হচ্ছে স্মল কে আমরা ক্যাপিটাল K বাই AL দিয়ে লিখি আমরা। তো এটাকে অনেক সময় এখানে একটা টাইম, প্রত্যেকটা টাইমের ফাংশন আমরা অনেক সময় একটু স্পষ্ট করে লেখার জন্য আমরা এটাকে অনেক সময় এভাবে লিখি কে টি, কেটা টি এর ফাংশন, প্রত্যেকটা টি এর ফাংশন। যেটাকে অনেক সময় আমরা লিখি না, অনেক সময় আমরা লিখি পরিষ্কার করে বোঝার জন্য। কেমন? যেটাকে না লিখলেও মনে মনে ধরে নেওয়া যায় যে এখানে সাথে একটা টি আছে সাথে একটা। কেমন? টিটাকে লিখলেও পারো, না লিখলেও পারো। অর্থাৎ এটাকে এভাবে লিখলেও হবে, এভাবে লিখলেও হবে, যেভাবে সুবিধা মনে করো সেভাবে লিখবে। কেমন? অর্থাৎ মনে রাখতে হবে যে কেটা টি এর ফাংশন, এটা টি এর ফাংশন, এটা টি এর ফাংশন, এটা মনে রাখতে হবে। তো এখন যদি আমি এটাকে ডিফারেন্সিয়েট করি ইকুয়েশন থেকে, কেমন? এটাকে ডিফারেন্সিয়েট করলে কত হবে ডিফারেন্সিয়েট করলে? এটা আমাদেরকে ডিফারেন্সিয়েট যদি করি এটাকে আমরা গুণের রুল এবং ভাগের রুল, ডিফারেন্সিয়েশনে একটা গুণের রুল আছে। গুণের রুলটা হলো আমি যদি একটা ফাংশনকে ডিফারেন্সিয়েট করি dt for example, very good dt uv ডিফারেন্সিয়েট করে আমরা u d যদি t এর ফাংশন হয় এগুলো uv of b plus v into d dt of u। এটা হচ্ছে গুণের রুল। কেমন? আরেকটা আছে ভাগের রুল। ভাগের নিয়মটা হচ্ছে d dt of u by v, আমি যদি ডিফারেন্সিয়েট করি তাহলে এখানে হচ্ছে v স্কয়ার v into d dt of u minus u into d dt of v। এটা হচ্ছে ভাগের নিয়ম। ভাগের নিয়ম দুটো নিয়মটা আমাদের খুব বেশি প্রয়োগ করতে হয় ডিফারেন্সিয়েশনের। এটা আমাদের মুখস্থ রাখতে হয় এই দুটো নিয়মকে। কেমন? এই দুটো নিয়ম এখানে আমরা অ্যাপ্লাই করব। আমরা যদি অ্যাপ্লাই করি তাহলে আমরা এখানে দেখো আমরা কে টি অথবা টি থেকে যদি বাদ দাও তাও হবে k ইনটু 1/al। এটাকে এভাবে চিন্তা করতে পারো। কেমন? k ইনটু 1/al যদি এভাবে চিন্তা করো k ইনটু 1/al, তাহলে আমরা যদি এটাকে ডিফারেন্সিয়েট করি বা k টি দিয়ে চিন্তা করতে পারো তাহলে k টি কেমন ইনটু dt। এটা একটু ধৈর্য ধরে করতে হবে, এটাকে এটা একটু কমপ্লিকেটেড ইকুয়েশন যেহেতু এটা dt অফ আমাদের এই অংশটুকু হচ্ছে 1/80 lt প্লাস আমি এখানে kt কে একটা অংশ ধরছি আমরা, আরেকটা অংশ ধরছি 1/80 lt কা একটা অংশ ধরছি আমি। তাহলে kt ইনটু 1/lt আরেকটা হবে 1/80 অথবা al ইনটু ডিফারেন্সিয়েশন অফ kt। ঠিক আছে? আমরা uv রুল অ্যাপ্লাই করলাম এখানে আমরা। কেমন? এটা ইনটু ডিফারেন্সিয়েশন, এটা 1/এটা ইনটু ডিফারেন্সিয়েশন অফ kt, uv রুল অ্যাপ্লাই করলাম। তো এখন এখানে এটাকে যদি আমরা সিম্পলিফাই করি এটাকে তাহলে আমরা লিখতে পারবো দেখো kt ইনটু ইকুয়াল টু kt ইনটু, এখন এটাকে ডিফারেন্সিয়েট করো। কেমন? এটা ডিফারেন্সিয়েট করলে কি হবে? এটাকে ডিফারেন্সিয়েট t এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে হবে 1 বাই দেখো এখানে দুটো পার্ট আছে, এখানে 1/80 1/lt দুটো পার্ট আছে। আমি যদি ডিফারেন্সিয়েট করি একটা হচ্ছে 1/80 1/a ইনটু ডিফারেন্সিয়েশন dt অফ 1/lt প্লাস 1/lt ইনটু
1 by lt into differentiation of 1 by kt, 1 by at। এই অংশটুকু ডিফারেন্সিয়েট করলে এই অংশটুকু পাওয়া যাবে গুণের অনুযায়ী 1 by at into 1 by lt দুটো ডিফারেন্সিয়েট করলে আমরা এটা পাবো। আর বাকি থাকছে আমাদের 1 by at lt আর এটাকে ডিফারেন্সিয়েট করলে হবে k ডট, k থেকে ডিফারেন্সিয়েট করলে এটাকে বলি আমরা k ডট বলি এটাকে আমরা k ডট বা kt ডট থেকে বলতে পারি kt ডট। ঠিক আছে, এখন এখান থেকে আমরা লিখতে পারবো যে আমি উপরে লিখি, নিচে জায়গা হবে না। kt ইনটু এখান থেকে আমরা লিখব kt ইনটু এটাকে ডিফারেন্সিয়েট করলে হবে, এটা ডিফারেন্সিয়েট করলে হবে, এটা তো বাইরে আছে 1 বাই 80 আর এটাকে ডিফারেন্সিয়েট করলে হবে 1 বাই lt কে ডিফারেন্সিয়েট করে মাইনাস 1 বাই lt স্কয়ার হবে ডিফারেন্সিয়েট করলে, কেমন মাইনাস 1 বাই lt স্কয়ার 1 বাই lt স্কয়ার অর্থাৎ 1 বাই x কে ডিফারেন্সিয়েট করলে মাইনাস 1x স্কয়ার হবে, সেই দৃষ্টিকোণ থেকে এটা ডিফারেন্সিয়েশন নিতে হবে। প্লাস এটা একই রকম 1 বাই lt ইনটু এটা ডিফারেন্সিয়েট করলে হবে মাইনাস 1 বাই at স্কয়ার, একই নিয়ম, কেমন? তাহলে আমাদের এই ডিফারেন্সিয়েশনটা হয়ে গেল ভিতরে ডিফারেন্সিয়েশন এবং বাইরেটা আমরা করে ফেলেছি ডিফারেন্সিয়েশন প্লাস 1 বাই at lt ইনটু kt ডট এখন আমরা কিছু কমন দিব এখান থেকে, কিন্তু আমরা দেখো কমনলি একটু সিম্পলিফাই করতে পারি এটাকে কমন নিয়ে, সেটা হলো আমি যদি এখানে লিখে থাকে kt ইনটু এখানে আমি যদি দশাগু নিই এখানে হচ্ছে at স্কয়ার একটা হচ্ছে lt স্কয়ার, দশাগু যদি করি আমি lt স্কয়ার বাই lt ফুল স্কয়ার, কেমন? তো যদি এটা দশাগু নেই এখানে থাকবে at থাকবে এখানে একটা মাইনাস at উপরে থাকবে আর এখানে থাকবে lt একটা আছে আর একটা এখানে তেমন নেই lt, ঠিক আছে? আর এদিকে আছে আমাদের প্লাস kt ডট at lt একটু টেডিয়াস ক্যালকুলেশন, এখান থেকে আমরা লিখতে পারবো আমরা এই টার্মটাকে আগে নিয়ে আসি, টার্মটাকে থেকে পরে লিখবো আমরা, টার্মটাকে আগে লিখলে at ডট at lt আর এটাকে মাইনাস দিয়ে আমরা লিখতে পারি, তো আমরা এখানে কাজ করবো এখানে আমরা, সেটা হলো যে যদি আমরা এটাকে গুণ করি kt lt কে আমরা ভাগ করবো, এটা দিয়ে ভাগ করবো আমরা, ভাগ করে পাবো এখানে আমরা kt বাই kt at lt, কেমন? একটা কি কাটা যাবে এখানে, একটা কি থাকলো এখানে আর lt একটা এখানে লিখলাম আর একটা এখানে লিখলাম, lt লিখলাম এখানে আর একটা হলো আমাদের
LT dot by LT. LT dot by LT. এখানে একটা আমাদের LT dot বাদ পড়ে গেছে ডিফারেন্সিয়েশন LT dot LT dot। এটা আমরা যে আলটিমেট যে রেজাল্টটা পাবো এখান থেকে সেটা হলো আরেকটা অংশ বাকি আছে, সেটা হলো KT LT এখানে আমাদের LT dot by LT। এখান থেকে আমরা লিখতে পারবো একটু কেয়ারফুলি করতে হয়, ভুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। এখানে একটু আমরা সিম্পলিফাই করবো, সেটা হলো যে KT dot by AT এটাকে আমরা লিখবো KT সমান হচ্ছে, আমি যেটা আমরা একটু আগে দেখলাম, KT সমান হচ্ছে আমাদের S Y T minus del KT। এটা হচ্ছে KT dot এর ইকুয়েশন, যেটা আমরা গতকাল শেষ করেছিলাম যে জায়গায় আমরা KT dot এটা হচ্ছে AT LT মাইনাস আর KT কে AT LT দিয়ে ভাগ করলে আমরা যা পাই সেটা হলো K dot। এটা হচ্ছে আমাদের স্মল k, স্মল k, আর এটা হচ্ছে আমাদের নেভার ফোর্সের গ্রোথ কে, যেটা আমরা n দিয়ে লিখি, আমরা n স্মল k মাইনাস, আর এখানে হলো আমাদের এটা হচ্ছে স্মল k, আর এটা হলো আমাদের নলেজের গ্রোথ, যেটা আমরা g দিয়ে লিখি, নলেজের গ্রোথ। তো এখানে আমরা প্রথম অংশটুকুকে এটা কিন্তু আমরা ভাগ করি, তবে s ইনটু এটা হচ্ছে স্মল y, স্মল y বা f k বলতে পারি, স্মল y। আর এটা দিয়ে থেকে ভাগ করলে আমরা পাবো মাইনাস ডেল স্মল, আর এখানে n স্মল k মাইনাস g স্মল k। তো এখানে আমরা লিখতে পারি, থেকে অনেক সময় f k দিয়েও লেখা হয়, একই জিনিস দুটো। আর এখান থেকে k কমন নেওয়া হলে আমরা পাবো ডেল প্লাস n প্লাস g ইনটু k। আমরা এই ইকুয়েশনটাই পাওয়ার চেষ্টা করছিলাম, বের করার চেষ্টা করছিলাম। এটাই সলভ গ্রোথ মডেলের মূল ইকুয়েশন। তাহলে সলভ গ্রোথ মডেলের যে মূল ইকুয়েশন, যেটা আমরা এই যে কষ্ট করে কাজটা করে বের করলাম, আমাদের এই ইকুয়েশনটা আমরা মনে রাখতে হবে। এগুলো মনে রাখলেও হবে, এগুলো শুধু টেকনিক্যাল কিছু ক্যালকুলেশন, যেটা মাথা ঠান্ডা করে করতে হবে এটা, কিন্তু আমাদের এই রেজাল্টটা আমাদের মনে রাখতে হবে। ক্যালকুলেশনটা করে আমরা এই রেজাল্টটা পেয়েছি। আমরা যেটাকে জানতাম বা ডেফিনিশন ছিল আমাদের ক্যাপিটাল কে এর সমান কি আমরা জানতাম, ক্যাপিটাল কে এর সমান ছিল কি আমাদের, এটা ছিল আমাদের যে এস ওয়াই এর একটা অংশ সেট করা হয় কেমন মাইনাস ক্যাপিটাল একটা অংশ ডেফিসিয়েন্ট হয়ে যায়, এটা হচ্ছে ক্যাপিটাল কে রোড। এখান থেকে আমরা স্মল কে রোডের মানটা বের করেছি। স্মল কে রোড মানে পার ক্যাপিটা বা পার ইফেক্টিভ লেবার ক্যাপিটালের পরিমাণ। এটা যে ডাইনামিক্স, এটা যে পরিবর্তন হচ্ছে এস এফ কে আমাদের ইন্টেনসিভ ফর্মের প্রোডাকশন ফাংশনটা মাইনাস ডেল প্লাস এন প্লাস জি ইনটু স্মল কে। এগুলো হচ্ছে স্মল কে গুলো কেমন, এটা একটা ব্যাখ্যা আমরা দেওয়ার চেষ্টা করব। এটা আমাদের সলভ গ্রোথ মডেলের মূল ইকুয়েশন, মূল ইকুয়েশন কেমন। আমরা জানতে চাই যে ভারসাম্য ক্যাপিটাল স্টকটা কোথায় নির্ধারিত হয়, আর ক্যাপিটাল স্টক কোথায় নির্ধারিত হয়, বা ইকুইলিব্রিয়াম মানে যেখানে চেঞ্জ হয় না, কে ডটের মান যেখানে জিরো হয়ে যায়, সেটা আমরা জানতে চাই। এখানে কে ডটের দুটো পার্ট আছে, একটা হলো এস এফ কে, এস হচ্ছে আমাদের সেভিংস রেট, আর এফ কে হচ্ছে আমাদের প্রোডাকশন ফাংশন ইন ইন্টেনসিভ ফর্ম, যে কতটুকু পার ক্যাপিটা ক্যাপিটাল দেবে, কতটুকু পার ক্যাপিটা প্রোডাকশন পাওয়া যাবে। এটা হচ্ছে আমাদের পার ক্যাপিটা প্রোডাকশন স্মল ওয়াই কেমন, বা পার ইফেক্টিভ লেবার প্রোডাকশন। আর এগুলো হচ্ছে আমাদের ক্ষয় হয়ে যাওয়া বা নেগেটিভ অংশ, এগুলো হচ্ছে আমাদের ডেল হচ্ছে আমাদের ক্যাপিটাল অবচয় হবে কেমন, ক্যাপিটাল একটা অংশ বাদ চলে যাবে, আমাদের খরচ হয়ে যাবে, ডেপ্রিসিয়েশন হয়ে যাবে। আর এনটা হচ্ছে আমাদের পপুলেশন বাড়লে আমাদের ক্যাপিটালের পরিমাণ কমে যাবে, মাথা পিছু ক্যাপিটালের পরিমাণ।
আর একটা হচ্ছে জি, নলেজ। নলেজ যত বেশি হবে মানুষের ক্যাপিটাল হ্যান্ডেল করার ক্ষমতা তত বাড়বে। নলেজ বাড়লে বেশি ক্যাপিটাল লাগবে আমাদের ক্যাপিটাল ম্যানেজ করার জন্য। সুতরাং এখানে একটা হচ্ছে আমাদের একুমুলেশন হচ্ছে একটা আমাদের, একটা হচ্ছে ডেকুমুলেশন হচ্ছে, বাদ যাচ্ছে আমাদের এই ক্যাপিটাল স্টকের ক্ষেত্রে। পার ক্যাপিটা ক্যাপিটাল স্টক, এই পার ক্যাপিটা ক্যাপিটাল স্টকের চেঞ্জটা নির্ভর করে কতটুকু পার ক্যাপিটা ক্যাপিটাল এডিশন হচ্ছে, যুক্ত হচ্ছে, এবং কতটুকু পার ক্যাপিটা ক্যাপিটাল কমে যাচ্ছে। এই দুটোর নেট ইফেক্টের উপর নির্ভর করে। কেমন, এই দুটো যদি সমান হয়, এস এফ কে এবং এন প্লাস জি প্লাস কে দুটো সমান হয়, তাহলে আমাদের এটা ভারসাম্যে থাকতে হবে। এট ইকুইলিব্রিয়াম আমরা বলতে পারি যে যেখানে পার ক্যাপিটা ভারসাম্য পার ক্যাপিটা ক্যাপিটাল স্টকের পরিমাণটা নির্ধারিত হবে, সেটা হলো অথবা ইকুইলিব্রিয়াম ক্যাপিটাল স্টকের পরিমাণটা হলো আমাদের, যেটা আমরা জানতে চাচ্ছি, যে এটাকে বলতে পারি আমরা এট ইকুইলিব্রিয়াম ভারসাম্য বিন্দুতে k ডট ইকুয়াল টু 0 হবে। কেমন, k ডট ইকুয়াল টু 0 হবে, অর্থাৎ ক্যাপিটাল স্টক আর পরিবর্তন হবে না, ভারসাম্য অবস্থায় পৌঁছবে। এটা যদি 0 হয়, আমরা বলতে পারি 0 ইকুয়াল টু s fk মাইনাস ডেল প্লাস n প্লাস g ইনটু k, বা এটাকে আমরা লিখতে পারি অর s fk ইকুয়াল টু ডেল প্লাস n প্লাস g ইনটু k। কেমন, অর্থাৎ যতটুকু ক্যাপিটাল যুক্ত হবে পার ক্যাপিটা এবং যতটুকু ক্যাপিটাল ডেপ্রিসিয়েশন হয়ে যাবে বা বাদ চলে যাবে ইকোনমি থেকে, সেটা সমান হতে হবে। সমান হলে ভারসাম্য ক্যাপিটাল স্টক প্রতিষ্ঠিত হবে। এটাকে আমরা এই জিনিসটাকে আমরা গ্রাফিক্যালি যদি দেখাই, তাহলে আরেকটু বুঝতে সুবিধা হবে এই ভারসাম্য ক্যাপিটাল স্টকের পরিমাণটা কিভাবে নির্ধারিত হয়। তাহলে আমরা এই যে প্রোডাকশন ফাংশন লিখেছি আমরা একটু আগে, সেই প্রোডাকশন ফাংশনটা হলো আমাদের, আমরা প্রোডাকশন ফাংশনটা কিভাবে লিখেছি, এটা আমাদের ক্যাপিটাল স্টক দিয়ে দেই পার ক্যাপিটা ক্যাপিটাল স্টকের পরিমাণ, এবং এদিকে যদি আমি আউটপুটের পরিমাণ দেই পার ক্যাপিটা পার এফেক্টিভ লেবার আউটপুটের পরিমাণ দেই, তাহলে এটা ছিল আমাদের প্রোডাকশন ফাংশন, তাই না? y ইকুয়াল টু ফাংশন অফ k, ইন্টেনসিভ ফর্মে প্রোডাকশন ফাংশন। তো আমি যদি y ইকুয়াল টু ফাংশন অফ k কে স্মল s দিয়ে গুণ করি, স্মল s মানে হচ্ছে সেভিংস রেট। সেভিংস রেট মনে করো 25%, আমরা যা উৎপাদন করি, যা আয় করি, তার 25% আমরা সেভ করি। তাহলে এটাকে যদি আমরা স্মল s দিয়ে গুণ করি, তাহলে এই রেখাটা আমার নিচে চলে আসবে, তাই না? s টাইমস fk আর এটা সেভিংস এর পরিমাণ। কেমন, আর এটা যেটা, এটা হলো আমাদের কনস্ট্যান্ট, এটাও কনস্ট্যান্ট ডেপ্রিসিয়েশন রেট, এটাও কনস্ট্যান্ট পপুলেশন গ্রোথ রেট, মনে করো এটা 5%, এটা মনে করো 2% পপুলেশন গ্রোথ রেট, এটা নলেজ গ্রোথ রেট মনে করো 3%, এটা কেমন। তাহলে এগুলো সবগুলোই কনস্ট্যান্ট, এগুলো এই তিনটা কনস্ট্যান্টের যোগফল একটা কনস্ট্যান্ট হবে। তাহলে একটা কনস্ট্যান্ট টাইমস কে, এটা হবে কি একটা স্টেট লাইনের মধ্যে যদি আমি ড্র করি এই ইকুয়েশনটাকে, মনে করো 5k বা 2k বা 5 6k, তবে এই ইকুয়েশনটাকে ড্র করি, এই ইকুয়েশনটা একটা এরকম স্টেট লাইন হবে। এই ইকুয়েশনটা তোমাকে ডেল প্লাস n প্লাস g ইনটু k, এখানে দুটো লাইন আছে, এখানে একটা হচ্ছে s f k, এটা আমাদের লাগবে না, তাহলে এটা আমি তোমাদের বোঝার সুবিধার্থে লিখেছি, এটা আমি পড়াশোনা থেকে না আঁকলেও চলবে, এটা শুধুমাত্র বোঝার সুবিধার্থে লিখেছি s f k ফাংশনটা কিভাবে পাওয়া যায়। তাহলে এটা আমাদের কতটুকু পার ক্যাপিটা ক্যাপিটাল আমি যুক্ত করছি, কেমন অ্যাড করছি আমি ইকোনমিতে প্রতি পিরিয়ডে, আর এটা হচ্ছে আমি কতটুকু কেটে নিচ্ছি আমি, অর্থাৎ এই দুটো যেখানে সমান হবে সেখানেই ভারসাম্য পরিমাণ নির্ধারিত হবে। এবং এই দুটো কোথায় সমান হয়, যেখানে এই দুটো ইন্টারসেক্ট করে, যেখানে ইন্টারসেক্ট করে দুটো রেখা, সেখানে আমার ভারসাম্য k ডট সমান 0 হয়, সেখানে আমার এখানে যেখানে সমান হয় এখানে। এবং এই বিন্দুর আগে, অর্থাৎ যেখানে ভারসাম্য ক্যাপিটাল স্টক শূন্য হচ্ছে, ক্যাপিটাল স্টকের চেঞ্জটা শূন্য হচ্ছে, তার আগে যদি ক্যাপিটাল স্টকের যে পরিমাণ যদি কম থাকে ইকোনমিতে, ক্যাপিটাল স্টকের পরিমাণ পার ক্যাপিটা ক্যাপিটাল স্টক কম থাকলে, তাহলে যতটুকু সেভিংস হবে, কেমন সেভিংস এর মাধ্যমে ক্যাপিটাল স্টক যুক্ত হবে, আর সেখান থেকে যতটুকু ক্যাপিটাল স্টক বাদ চলে যাবে, কেমন এই ডিফারেন্সটা পজিটিভ হবে। অর্থাৎ প্রথম ফাংশনটা হলো sfk হলো আমার আউটপুটের থেকে কতটুকু সেভ করছি, আমি সেভ করে আমি ক্যাপিটাল স্টকে যুক্ত করছি, আমি পার ক্যাপিটা ক্যাপিটাল স্টকে, কেমন।
আর যেটা স্টেট লাইন যেটা সেটা হচ্ছে আহ, এটা হচ্ছে আমার কতটুকু, অর্থাৎ আমার ক্যাপিটাল স্টককে স্থির রাখার জন্য আমাকে কতটুকু মার্কেটে ক্যাপিটাল স্টক স্থির রাখার জন্য আমাকে ক্যাপিটালকে কি রেটে বাড়াতে হবে আমার, কেমন এটা। এবং এই দুটো যেখানে সমান হবে সেখানেই ভারসাম্য ক্যাপিটাল স্টকের পরিমাণটা নির্ধারিত হবে। ক্যাপিটাল স্টকের পরিমাণ যদি এর চেয়ে কম থাকে তাহলে আমার এডিশনটা আমার সাবট্রাকশনের চেয়ে বেশি হবে, ফলে আমার ক্যাপিটাল একুমুলেট করবে, ক্যাপিটাল স্টকটা আস্তে আস্তে বাড়তে থাকবে। আমার যদি থাকে আমার যা ইনভেস্টমেন্ট হবে, আমার রিকোয়ার্ড ইনভেস্টমেন্ট আছে কম, অর্থাৎ যতটুকু আমার রিকোয়ার্ড ইনভেস্টমেন্ট, এটা হচ্ছে এই লাইনটাকে বলা হয় রিকোয়ার্ড ক্যাপিটাল স্টক অর রিকোয়ার্ড ইনভেস্টমেন্ট টু কিপ দ্য ক্যাপিটাল স্টক কনস্ট্যান্ট। আর এটা হচ্ছে আমাকে অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট, কতটুকু ইনভেস্ট করছি, আমি যতটুকু অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট করছি, কেমন, এটা আমার অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট, আমার অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট কতটুকু আমি প্রকৃতপক্ষে ইনভেস্ট করছি। আর এটা হচ্ছে আমার রিকোয়ার্ড ইনভেস্টমেন্ট টু কিপ দ্য ক্যাপিটাল স্টক কনস্ট্যান্ট। আমি যদি অ্যাকচুয়াল ইনভেস্টমেন্টের পরিমাণটা আমার রিকোয়ার্ড ইনভেস্টমেন্টের চেয়ে বেশি হয়, সেক্ষেত্রে আমার ক্যাপিটাল স্টকটা বাড়বে, যতটুকু পর্যন্ত না সেটা সমান হচ্ছে। আর যদি আমার অ্যাকচুয়াল ইনভেস্টমেন্টটা রিকোয়ার্ডের চেয়ে কম হয়, তাহলে আমার ক্যাপিটাল স্টকের পরিমাণটা কম থাকবে, যতক্ষণ পর্যন্ত না আমি নট ইকুয়াল টু জিরোতে আমি আসছি। অর্থাৎ এই দুটো রেখা যেখানে ইন্টারসেক্ট করবে সেখানে আমার রিকোয়ার্ড ইনভেস্টমেন্ট এবং অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট দুটো সমান হবে টু কিপ দ্য ক্যাপিটাল স্টক কনস্ট্যান্ট। এটা হচ্ছে আমার ভারসাম্য ক্যাপিটাল স্টকের পরিমাণ। সুতরাং ভারসাম্য ক্যাপিটাল স্টকের পরিমাণ কিসের উপর নির্ভর করে, কতগুলো প্যারামিটারের উপর নির্ভর করে, কতগুলো বিষয়ের উপর নির্ভর করে। এখানে এই মডেলের যে প্যারামিটার, এই মডেলে 4টা প্যারামিটার আছে, কেমন, এই মডেলে 4টা প্যারামিটার হলো কি কি, যার উপরে ক্যাপিটাল স্টকের পরিমাণটা নির্ধারণ করছে। একটা হচ্ছে স্মল এস সেভিংস রেট, আরেকটা হলো আমাদের ডেপ্রিসিয়েশন রেট, পপুলেশন গ্রোথ রেট এবং নলেজ গ্রোথ রেট। এই 4টা বিষয়ের উপর নির্ভর করছে, 4টাই কনস্ট্যান্ট এখানে। সুতরাং আমাদের যে এই মডেলের সলভ গ্রোথ মডেল, যেখানে আমার ভারসাম্য ক্যাপিটাল স্টকের পরিমাণটা নির্ধারিত হচ্ছে বিভিন্ন দেশে, সেটা নির্ভর করবে বিভিন্ন দেশের যে 4টা যে প্যারামিটার আছে। সেভিংস রেটটা যদি বেশি হয়, ফর এক্সাম্পল এই রেখাটা উপরে হবে, আমার ক্যাপিটাল স্টকের পরিমাণটা বেশি হবে, কেমন। আর সেভিংস রেট যদি কম হয়, আমার ভারসাম্য ক্যাপিটাল স্টকের পরিমাণ কম হবে। এইজন্যই যে দেশে যত বেশি সেভিংস রেট যত বেশি, সে দেশে ক্যাপিটাল স্টকের পরিমাণ তত বেশি। যত বেশি সেভ করা যাবে তত বেশি ক্যাপিটাল স্টকের পরিমাণ বেশি হবে, আর ক্যাপিটাল স্টকের পরিমাণ বেশি হলে মাথা পিছু আয়ও বেশি হবে, কেমন। সুতরাং সেভিংস রেটটা ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। আর 2 নম্বরটা হচ্ছে যে ডেপ্রিসিয়েশন রেট, আমার ক্যাপিটালটাকে আমি সংরক্ষণ করতে পারছি কিনা, আমি যে ক্যাপিটাল স্টকটা আমার দেশে আছে সেটা কতটুকু অপচয় হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে বা ধ্বংস হয়ে যাচ্ছে। সেটা বেশি হলে আমার কি হবে, যদি ডেল্টা যদি বেশি হয় আমার এই রেখাটা স্টিপার হবে, এবং স্টিপার হলে আমার ক্যাপিটাল স্টকের পরিমাণটা, ভারসাম্য ক্যাপিটাল স্টকের পরিমাণটা কম হবে। সুতরাং ডেল যত বেশি হবে বা আমার ক্যাপিটাল যত দ্রুত ডেপ্রিসিয়েটেড হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, ততই আমার ভারসাম্য ক্যাপিটাল স্টকের পরিমাণটা কম হবে। অথবা যদি পপুলেশন গ্রোথ যদি বেশি হয়, পপুলেশন যদি দ্রুত হারে বাড়ে, তাহলে প্রতি মানুষ বা প্রতি পার ক্যাপিটাল যে ক্যাপিটাল স্টকের পরিমাণ সেটা কমে আসবে, মাথা পিছু ক্যাপিটাল স্টকের পরিমাণ কমে আসবে। এবং তাই যদি হয় তাহলে আমাদের আয়ও কমে যাবে, পার ক্যাপিটাল ইনকাম যেটা আমরা উপরে দেখাচ্ছি সেটা কমে আসবে। সুতরাং এন যদি বেশি হয়, এন বেশি হলে এটা উপর দিকে উঠে যাবে, এই রেখাটা স্ট্রেট লাইনটা উপর দিকে উঠবে এবং আমার ভারসাম্য ক্যাপিটাল স্টকের পরিমাণটা কমে আসবে, কেমন। আরেকটা হচ্ছে জি, যেটা হচ্ছে আমার কি নলেজ গ্রোথ রেট, আমার ক্যাপিটাল হ্যান্ডলিং এর ক্যাপাসিটি। আমার প্রচুর ক্যাপিটাল আছে, অনেক কম্পিউটার আছে, কেমন, কিন্তু কম্পিউটারগুলো অপারেট করার মতো আমার দক্ষ জনশক্তি নাই। সুতরাং এই ক্যাপিটালগুলো আমার কাজে লাগবে না খুব বেশি। সুতরাং আমি যদি দক্ষ জনশক্তি গড়ে তুলতে পারি, যদি আমার নলেজ যদি বাড়াতে পারি, ট্রেইনড পপুলেশন যদি গড়ে তুলতে পারি, শিক্ষিত জনশক্তি যদি গড়ে তুলতে পারি, তাহলে যে ক্যাপিটালগুলো আছে সেগুলোকে আমি ইফেক্টিভলি কাজে লাগাতে পারবো। ফলে জি যদি বেশি হয় বা মানুষের জ্ঞান বা টেকনোলজি যদি বেশি হয়, নলেজ যদি বেশি হয়, তাহলে এই রেখাটা স্টিপার হবে। ফলে পার ইফেক্টিভ লেবার ক্যাপিটালের পরিমাণ, পার ইফেক্টিভ লেবার মানে হচ্ছে এল টাইমস জি, এল টাইমস জি পপুলেশন গ্রোথ রেট ইনটু নলেজ গ্রোথ রেট, এই দুটোর গুণফলের সমান। সুতরাং আমার জি যদি বেশি হয়, তাহলে আমার পার ইফেক্টিভ লেবার যে ক্যাপিটাল স্টক, অর্থাৎ ক্যাপিটাল কে বাই এল এ, এই দুটো রেশিও সেটাও কমে আসবে, কেমন। এই হলো আমাদের সলভ গ্রোথ মডেল। সলভ গ্রোথ মডেলের মাধ্যমে যে ভারসাম্য ক্যাপিটাল স্টকের পরিমাণ নির্ধারিত হয়, সেটা নির্ধারিত হয় কোথায়, আমাদের অ্যাকচুয়াল সেভিংস
এবং আমাদের রিকোয়ার্ড সেভিংস, এই দুটো যেখানে সমান হয়, যে ক্যাপিটাল স্টকের জন্য সেটা সমান হয়, সেখানে আবার ভারসাম্য ক্যাপিটাল স্টকের পরিমাণটা নির্ধারিত হয়। কেমন? আর এটা ভারসাম্য ক্যাপিটাল স্টকটার পরিবর্তন কিভাবে হয়, সেটা পরিবর্তন হয় চারটা প্যারামিটার উপর সেটা নির্ভর করে। কেমন? একটা হলো আমাদের এস, সেভিংস রেট। সেভিংস রেট যত বেশি হবে আমার ভারসাম্য ক্যাপিটাল স্টক তত বেশি হবে, পার ক্যাপিটা ইনকামও বেশি হবে আমার। আর বাকি যে তিনটা প্যারামিটার আছে, ডেপ্রিসিয়েশন রেট, পপুলেশন গ্রোথ রেট এবং নলেজ গ্রোথ রেট, এগুলো যত বেশি হবে ততই আমার রিকোয়ার্ড ক্যাপিটালের পরিমাণ তত বেশি হবে, আমার তত বেশি ক্যাপিটাল লাগবে টু কিপ দা পার ক্যাপিটা অর পার ইফেক্টিভ লেবার ক্যাপিটাল পরিমাণটাকে কনস্ট্যান্ট থাকার জন্য আমার তত বেশি প্রয়োজন পড়বে, বা রিকোয়ার্ড ক্যাপিটালের পরিমাণ তত বেশি হবে আমার। কেমন? এইগুলো আমাদের সলভ গ্রোথ মডেল অনুযায়ী ভারসাম্য ক্যাপিটাল স্টক নির্ধারণের পরিমাণ। এখন এখানে একটা জিনিস বাকি আছে, সেটা হলো যে যখন আমরা ভারসাম্যে পৌঁছাবো, কেমন, ভারসাম্যে পৌঁছানোর পরে দেখবে যে এখানে কিন্তু এখানে যে ভেরিয়েবল যেগুলো আছে, এখানে আমাদের কয়েকটা ভেরিয়েবল আছে। একটা হচ্ছে এ বা নলেজ, একটা হচ্ছে কে বা ক্যাপিটাল, একটা হচ্ছে এল বা লেবার, আর একটা হচ্ছে আউটপুট বা ওয়াই। এই চলকগুলো কিন্তু স্থির বসে থাকবে না। এখানে স্থির থাকবে কোনটা? এখানে স্থির থাকছে কে ডট ইকুয়াল টু 0। কেমন? কে ডট মানে কি? কে ডট মানে হচ্ছে আমাদের, দেখো, কে ডট মানে হচ্ছে, স্মল কে ডট মানে হচ্ছে ক্যাপিটাল কে বাই এল। কেমন? এটা যদি 0 হয়, এটা 0 হওয়ার মানে এই না যে এগুলো 0, এগুলো 0 না। ক্যাপিটাল কে যেটা কিংবা এ কিংবা এল, এগুলো 0 না। এটা যদি 5% বাড়ে, এই দুটো যদি 5% বাড়ে তাহলে এটা 0 হবে, বা এটা যদি 10% বাড়ে, এটা যদি 10% বাড়ে, এই দুটো যদি 10% বাড়ে তাহলে এটা 0 হতে পারে। সুতরাং স্মল কে ডট 0 হওয়ার মানে এই না যে ক্যাপিটাল কে বা ক্যাপিটাল এ বা ক্যাপিটাল এল এগুলো 0 হবে, এগুলো কিন্তু বাড়বে। যখন স্মল কেটা 0 হবে বা পার ইফেক্টিভ লেবার ক্যাপিটালের পরিমাণটা 0 হবে, তখন অন্য চলক যেগুলো আছে সেগুলো যে রেটে চেঞ্জ হয় সেটাকে বলা হয়, এটাকে বলা হয় ব্যালেন্সড গ্রোথ পাথ বলা হয়। ব্যালেন্সড গ্রোথ মানে চলকগুলো এমন ভাবে পরিবর্তন হয় যাতে করে স্মল কে এর পরিমাণটা 0 থাকে, অন্যান্য চলকগুলো এমন রেটে পরিবর্তন হয়, অর্থাৎ এই দুটো যদি 5% এর পরিবর্তন হয়, এটা যদি 5% পরিবর্তন হয়, তাহলে স্মল কে এরটা 0 হবে। তো এটাকে বলা হয় কি ব্যালেন্সড গ্রোথ পাথ, এটাকে বলা হয় ব্যালেন্সড গ্রোথ পাথ। এই ব্যালেন্স গ্রোথ পাথ যেটা, সেটার কিছু প্রপার্টিজ আছে, সেটা কিন্তু বৈশিষ্ট্য আছে ব্যালেন্স গ্রোথ পাথের। এই চলকগুলো আছে সেগুলো কিভাবে চেঞ্জ হচ্ছে ওভার টাইম। এক নম্বর প্রপার্টি ছিল, যখন আমরা ব্যালেন্স গ্রোথ পাথে থাকবো বা যখন ক্যাপিটাল স্টকটা ইকুইলিব্রিয়ামে থাকবে, যখন বা কে ডট যখন 0 হবে, এখানে বলছি যে when স্মল কে ডট ইকুয়াল টু 0, তখন চলকগুলো, অন্যান্য চলক যেগুলো আছে সেগুলো যেভাবে বিহেভ করে বা যেভাবে পরিবর্তন হয় বা যে পথ ধরে অগ্রসর হয় ওভার টাইম, সেটাকে বলা হয় কি ব্যালেন্স গ্রোথ পাথ বলা হয়। তো এই ব্যালেন্স গ্রোথ পাথে স্মল কে ডট 0 হলো, এখানে আমাদের স্মল কে ডট 0 মানে এই দুটোর রেশিওটা 0। তাহলে এখানে কেটা কি রেটে বাড়ছে, এখানে এটা বাড়ছে, এটা বাড়ছে কি রেটে, এটা বাড়ছে আমাদের জি রেট, এটা আমরা জানি, তাই না? আর এলটা বাড়ছে কি রেটে, এটা বাড়ছে আমাদের এন রেটে। কেমন? অর্থাৎ আমাদের এ যে গ্রোথ রেট, অর্থাৎ এ ডট বাই এ বা এটি ডট বাই এটি, এটা সমান হচ্ছে আমাদের জি, এটা জি রেটে বাড়ছে, এবং আমাদের এলটা এলটি ডট বাই এলটি, এল এর গ্রোথ রেট এটা হচ্ছে আমাদের এন। কেমন? দুটো চলক, এটা যদি জি রেটে বাড়ে, এটা যদি এন রেটে বাড়ে, দুটো গুণফলটা বাড়বে কি রেটে? গুণফলটা বাড়বে জি প্লাস এন রেটে। এক্স যদি বাড়ে 5% রেটে, ওয়াই যদি বাড়ে 3% রেটে, তাহলে এক্স টাইমস ওয়াই কত পার্সেন্টে বাড়বে? 8% রেটে বাড়বে। অর্থাৎ একটা চলক যদি 5% বাড়ে, অন্য চলক যদি 6% বাড়ে, তাহলে দুটো গুণফল বাড়বে 5 প্লাস 6 রেট। অর্থাৎ এই দুটো যে গুণফল, এটা মানে হলো এ এবং এল, এই দুটো গুণফলটা কি রেটে বাড়বে? এই দুটো গুণফলটা যে গ্রোথ রেট,
আমরা n ডট বাই n যদি লিখি সেটা কত হবে n প্লাস g হবে বা g প্লাস n হবে। তো অর্থাৎ এই দুটোর গ্রোথ রেট হবে n প্লাস g এবং k ডটটা আমাদের যদি স্থির রাখতে হয় এটাকে আমাদের একই রেটে বাড়াতে হবে, কেমন? অর্থাৎ আমাদের এই ক্যাপিটালের যে গ্রোথ রেট k ডট বাই k সেটাকেও আমাদের n প্লাস g হতে হবে, না হলে এটার রেশিওটা 0 হবে না। সুতরাং আমরা বলতে পারি আমরা আমরা বলেছি যে k এর গ্রোথ রেট আমরা একটা ইকুয়েশনের মাধ্যমে লিখেছিলাম। k এর গ্রোথ রেট হচ্ছে s y মাইনাস ডেল k দিয়ে লিখেছিলাম আমরা, সেভিংস মাইনাস ডেপ্রিসিয়েশন দিয়ে লিখেছিলাম। এখন আমরা ব্যালেন্স গ্রোথ পার্টে কেটা কিভাবে বিহেভ করবে সেটা আমরা এখান থেকে বলতে পারি। যদি আমরা ব্যালেন্স গ্রোথ পার্টে থাকি বা যদি স্মল k ডট এর মানটা যদি 0 হয় সেক্ষেত্রে আমরা বলতে পারি যে আমাদের ক্যাপিটাল k বা ক্যাপিটাল স্টকে যে চেঞ্জ গ্রোথ রেট সেটা কার সমান হতে হবে, ব্যালেন্স গ্রোথ পাথে বা যেখানে k ডট সমান 0 সেখানে আমাদের এই ক্যাপিটাল চেঞ্জ হতে হবে এই দুটোর গ্রোথ রেটের যোগফলের সমান g প্লাস n এর সমান হতে হবে। অর্থাৎ ব্যালেন্স গ্রোথ পাথে যখন আমরা ব্যালেন্স পজিশনে থাকব, ভারসাম্য অবস্থায় থাকব, তখন ক্যাপিটালের যে গ্রোথ রেট সেটা কার সমান হবে, ক্যাপিটালের গ্রোথ রেটটা হবে আমাদের n প্লাস g এর সমান হবে। বা লেবার ফোর্স গ্রোথ, লেবার ফোর্সটা কি রেটে গ্রো করছে এবং আমাদের নলেজ কি রেটে গ্রো করছে, এই দুটো যোগফলের সমান রেটে আমাদের ক্যাপিটাল কে কে বাড়তে হবে বা ক্যাপিটাল স্টকে বাড়তে হবে। যদি ক্যাপিটাল স্টকটা যদি আমাদের n প্লাস g এর সমান রেটে বাড়ে তাহলে পার ইফেক্টিভ লেবার ক্যাপিটালের পরিমাণটা বা স্মল k ডটের পরিমাণটা স্থির থাকবে বা শূন্য হবে, এটা কেমন? এটা একটা জিনিস। তাহলে ক্যাপিটাল কে পরিবর্তনটা কি হবে n প্লাস g এর সমান হবে। আচ্ছা, এখন আউটপুটের গ্রোথ রেট কত হবে? যে আমাদের যে y যেটা আছে তাহলে দেখো এখানে আমরা l এর গ্রোথ রেটটা গিভেন দেওয়া আছে, l এর গ্রোথ রেটটা বা ধরে নিয়েছি আমরা l এর সমান, আর এর গ্রোথ রেটটা সেটা দেওয়া আছে সেটা g এর সমান ধরে নিয়েছি আমরা, আর k এর গ্রোথ রেটটা আমরা বের করেছি এখান থেকে আমরা n প্লাস g এর সমান হবে ব্যালেন্স পজিশনে। এখন কত হলো তাহলে ব্যালেন্স পজিশনে y এর গ্রোথ রেট কত হবে? y সমান কি, দেখো y সমান হচ্ছে আমাদের যে y মানে আমাদের আউটপুট, কেমন? আউটপুট হচ্ছে আমাদের আচ্ছা এটাকে আমরা যদি বলি স্মল y যদি বলি এটাকে আমরা বা পার ক্যাপিটা, দেখো স্মল y সমান হচ্ছে আমাদের ক্যাপিটাল Y বাই an, স্মল y সমান হচ্ছে স্মল y হচ্ছে আমাদের ক্যাপিটাল Y বাই an, ঠিক আছে? পার ক্যাপিটা এটা হচ্ছে পার ইফেক্টিভ লেবার আউটপুট। এখন এখান থেকে আমরা আচ্ছা এখন এই আউটপুটটা কি এটা পারবে, আমরা জানি যে আউটপুট হচ্ছে কি ফাংশন অফ k and al, তাই না? এটা আমাদের প্রোডাকশন ফাংশন এবং এই প্রোডাকশন ফাংশনটা হচ্ছে কনস্ট্যান্ট রিটার্নস টু স্কেল টাইপের প্রোডাকশন ফাংশন, এটা আমরা বলেছি আগে ধরে নিয়েছি। তার মানে ক্যাপিটাল এবং al যে রেটে বাড়বে, ক্যাপিটাল কি রেটে বাড়ছে n প্লাস g রেটে, al কি রেটে বাড়ছে n প্লাস g রেটে, যেহেতু এগুলো যে রেটে বাড়বে, যেহেতু এই ফাংশনটা কনস্ট্যান্ট রিটার্নস টু স্কেল প্রোডাকশন ফাংশন, সেহেতু y টাও একই রেটে বাড়বে। আউটপুটের যে বৃদ্ধি সেই আউটপুটের বৃদ্ধিটাও হবে n প্লাস g রেটে, সুতরাং এটাও n প্লাস g রেটে বাড়বে ক্যাপিটালটা, তারপর এই দুটো গুণফলটাও বাড়বে n প্লাস g রেটে, এবং যেহেতু এটা কনস্ট্যান্ট রিটার্নস টু স্কেল প্রোডাকশন ফাংশন সেহেতু y যেটা আছে সেটাও n প্লাস g রেটে বাড়বে। অর্থাৎ y k এবং al এর গুণফল সেটা n প্লাস g রেটে বাড়বে আমাদের ব্যালেন্স গ্রোথ পাথ যখন আমরা থাকবো, কেমন? ব্যালেন্স গ্রোথ পাথের মধ্যে k এর প্রবৃদ্ধির হার n প্লাস g হবে, এটা n এটা g, দুটো গুণফলটা n প্লাস g, এবং y টা যেহেতু আমাদের একটা কনস্ট্যান্ট টু স্কেল প্রোডাকশন ফাংশন সেহেতু y টাও আমাদের একই রেটে বাড়বে, n প্লাস g রেটে বাড়বে। তাহলে এখানে আমরা আরেকটা জিনিস দেখলাম যে y এর যে গ্রোথ রেট, আউটপুটের যে গ্রোথ রেট সেটা n প্লাস g এর গ্রোথ রেটের সমান হবে। এখন যদি বলা হয় পার ক্যাপিটা আউটপুট কতটুকু বাড়বে, পার ক্যাপিটা আউটপুট মানে হচ্ছে আমাদের পার ক্যাপিটা আউটপুটের ডেফিনিশন হচ্ছে আউটপুটকে যদি আমরা লেবার দিয়ে ভাগ করি এটাকে বলা হয় পার ক্যাপিটা আউটপুট, এটাকে বলা হয় মাথা পিছু আয় বা পার ক্যাপিটা ইনকাম, এটাকে বলা যাবে মাথা পিছু আয়ের পরিমাণ। এটা এই পার ক্যাপিটা ইনকাম দেখো এটা বাড়ছে কি রেটে, এটা বাড়ছে আমাদের n প্লাস g রেটে, কেমন?
এটা পারছে কি হচ্ছে n রেটে, তাই না? সুতরাং এই দুটো রেশিও কি রেটে পারবে, এই দুটো রেশিও পারবে জি রেটে পারবে রেশিও। পার ক্যাপিটা আউটপুট মাথাপিছু আয়ের পরিমাণটা বৃদ্ধির হার হবে ভারসাম্য অবস্থায় বা ব্যালেন্স গ্রোথ পার্টে জি রেটে পারবে। জিটা মানে কি, জি হচ্ছে আমাদের নলেজ গ্রোথ রেট। সুতরাং আমাদের মাথাপিছু আয় ওভার টাইম কি রেটে বাড়বে ভারসাম্য অবস্থায়, সেটা নির্ভর করছে কিসের উপর, নলেজের উপর নির্ভর করছে। নলেজটাকে যে রেটে বাড়াতে পারবো আমরা, সে রেটে আমাদের আউটপুটটা বাড়বে, পার ক্যাপিটা আউটপুটটা বাড়বে। সুতরাং যদি নলেজ যদি বৃদ্ধি পায় বা মানুষের দক্ষতা যদি বৃদ্ধি পায়, স্কিল যদি বৃদ্ধি পায়, টেকনোলজি যদি ইমপ্রুভ করে, তাহলে মানুষের মাথাপিছু আয়ও বৃদ্ধি পাবে। তাহলে এখানে আমরা দুটো জিনিস দেখলাম, একটা হলো যে মাথাপিছু আয় পার ক্যাপিটা ইনকাম নির্ভর করবে ক্যাপিটাল স্টকের পরিমাণের উপর, আর ভারসাম্য ক্যাপিটাল স্টকের উপর নির্ভর করবে। এই মাথাপিছু আয়ের যে বৃদ্ধির হার সেটা নির্ভর করবে জি এর উপর নির্ভর করবে। আমরা যে দুটো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছিলাম বা প্রথমে বলেছিলাম যে আমরা জানতে চাই মাথাপিছু আয় কিসের উপর নির্ভর করে, মাথাপিছু আয় নির্ভর করে, এখান থেকে দেখলাম আমরা ক্যাপিটাল স্টকের উপর নির্ভর করে, পার ক্যাপিটা ক্যাপিটাল স্টক বা পার ক্যাপিটা ক্যাপিটাল স্টক যত বেশি হবে ততই আমাদের মাথাপিছু আয় বেশি হবে। আর দুই নম্বরটা হচ্ছে এই মাথাপিছু আয়টা কি রেটে বাড়বে, কি রেটে গ্রো করবে, যার উপর নির্ভর করে আমার অন্য দেশের সাথে আমার ডিফারেন্সটা বাড়বে না কম বেশি নির্ভর করে, সেটা নির্ভর করছে কিসের উপর, নলেজের উপর নির্ভর করছে। যত আমরা প্রশিক্ষিত হতে পারবো, যত আমাদের জ্ঞান বিজ্ঞানের দক্ষতা আসবে, যত আমরা টেকনোলজি বেশি ব্যবহার করতে পারবো, ততই আমাদের ইনকামটা দ্রুত হারে বাড়বে, আমরা উন্নত দেশের কাছাকাছি চলে যেতে পারবো। কেমন? এটা হলো আমাদের সলভ গ্রোথ মডেল সংক্রান্ত আলোচনা। কারো কোনো প্রশ্ন আছে কিনা দেখো এখানে, না হলে আমরা এখানে শেষ করে পরবর্তী ক্লাসে অন্য চ্যাপ্টারে চলে যাব। কারো প্রশ্ন আছে? নাই মনে হচ্ছে, তাই না? আমরা এখানে শেষ করি আপাতত। আমরা প্রশ্ন নাই কারণ আমি তাহলে এখানে শেষ করছি। তোমাদের সাথে আগামী সোমবার দেখা হবে। স্যার আমাদের রেকর্ডিং ছাড়া স্যার এমনি কি কোনো পড়া দেওয়া হবে না, মানে কপি? আমি হ্যান্ডআউট দিয়ে দেব। আমি হ্যান্ডআউট এটা আমি দুটো ক্লাস নিয়ে একসাথে দেব। কেমন? আমি আজকে মঙ্গলবার তো, আমি বৃহস্পতিবারের মধ্যেই দিয়ে দেব। দিয়ে আমি কোথায় দিচ্ছি সেটাও তোমাদেরকে জানাবো। কেমন? ওকে স্যার। স্যার আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিলে ভালো হতো স্যার। হোয়াটসঅ্যাপ আমি তো সবসময় ব্যবহার করি না, আমি একটু গ্রুপ করার চেষ্টা করছিলাম আজকে। আমি যে নাম্বারটা ব্যবহার করতে আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব পরে। নাম্বারটা আমি দিয়ে দেবো তোমাদেরকে। কেমন? পরে এক সময়। ওকে স্যার। স্যার আসসালামু আলাইকুম। আমি ওয়েবসাইটে আমি দিয়ে দেবো আমার ইয়াগুলো, তো ওয়েবসাইটের অ্যাড্রেসটা তোমাদেরকে দিয়ে দেবো। ওকে স্যার। ঠিক আছে, তোমাদের সাথে পরে কমিউনিকেট করব আমি পরে। আর আমার এই অ্যাড্রেস একটাই থাকবে, এই লিংকেই তোমরা আগামী সোমবারে ইয়ে করতে পারবে। আর আমি চেষ্টা করব আগামী সোমবার আগেই তোমাদেরকে লেকচারগুলো দিয়ে দেওয়ার, এবং কোথায় দিয়েছি সেটা তোমাদেরকে জানিয়ে দেবো। ঠিক আছে? ঠিক আছে স্যার, থ্যাংক ইউ।